সর্বনাশ, বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে, পুরো বাসা ঘেরাও করে ফেলেছে। আমি আগেই বলেছিলাম মিশুকে মেরে ফেলি। ওই শালা মনে হয় তোমার নামে কিছু বলেছে। এখন তাহলে কি করবেন ভাইয়া? আমার কিছু হবে না মাহি। মাহি, তুমি এখন বাসায় যাও। আমার জন্য অনেক করেছো, আর করতে হবে না। কিন্তু কোনো কিন্তু বলতে হবে না, তুমি এখন বাসায় যাও, আমি সব কিছু দেখছি। মাহি আচ্ছা বলে চলে গেল। মাহি যেতেই আমার ছোট বোন আমার হাত ধরে বলল, ভাইয়া, তুই কাউকে খুন করছো? না, না, এটা হতে পারে না। আমি জানি তুই এমন কিছু করতে পারিস না। তোর এসব কি বলিস? আমি আবার কাউকে খুন করব কেন? তোরা থাক এখানে, আমি পুলিশের সাথে কথা বলে আসছি। বাবা, তোর শরীরে রক্ত ভরা আছে, এখন যাওয়া লাগবে না, আমি গিয়ে কথা বলছি। যদি তোরে ধরে নিয়ে যায়? আমি কি কাউকে খুন করছি যে আমাকে ধরে নিয়ে যাবে? এত চিন্তা করো কেন আম্মু, বলো। আর একা বোন আমার, তুই আমার সব কিছু একটু গুছিয়ে নে। আজকে আমি এই বাসা থেকে চলে যাব, আর থাকবো না এখানে। ভাইয়া, ভাবি কোথায়? ওনাকে তো দেখছি না। আম্মু ছোট বোনকে ধমক দিয়ে বলল, তুই কি চুপ করবি? তোরে এত কথা বলতে বলেছি? তোর কোনো ভাবি নাই, আর পরে আমি তোরে সব কিছু বুঝিয়ে দেবনি, ঠিক আছে? আমি চেয়ার ঠেলতে ঠেলতে দরজা দিয়ে বাইরে চলে গেলাম। গিয়ে দেখি সে হাসপাতালের লেডি পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে, আর ওনার পেছনে মাইশের চাচাতো বোনও দাঁড়িয়ে আছে। আমি পুলিশ অফিসারের সামনে গিয়ে সালাম দিয়ে বললাম, তা ম্যাডাম, হঠাৎ করে আমার বাসায় আসলেন? আমাকে বলে আসবেন না, কিছু চা পানের ব্যবস্থা করতাম। আমরা এখানে চা খেতে আসি নাই। আপনার বউ কোথায়? ওনাকে আপনি ডাক দেন। আমার বউকে দিয়ে আপনার কি দরকার? যদি ইম্পর্টেন্ট কিছু দরকার থাকে তো আমাকে বলেন। আমার বউ আসলে একটু অসুস্থ, এই জন্য ও বের হতে পারবে না। পেছন থেকে মাইশের চাচাতো বোন কান্না মাখা কণ্ঠে বলল, ম্যাডাম, ও আমার বোনকে মেরে ফেলেছে। দেখেন না, ওর শরীরে রক্ত লেগে আছে। আপনি শুধু বলেন, ওকে আমি এখনই ধরে নিয়ে যাব, থানায় নিয়ে ইচ্ছে মতো। আহা থাম তো। এই ছেলে, আমি এতক্ষণ ভালো করেই কথা বললাম, কিন্তু আমার কথা তুই শুনলি না। তোর বউকে ডাক বলছি, নইলে রাস্তা থেকে টেনে ছেঁচড়িয়ে তুলে নিয়ে যাব। বাবা, এত ক্ষমতা আপনার! আমাকে এখান থেকে নিয়ে যাবেন? যদি এক বাপের বেটি হন তো নিয়ে দেখান না আমাকে, আমিও তো দেখতে চাই আপনার পাওয়ার। রিয়া আমার মুখ চেপে ধরে বলল, পুলিশের সাথে পাঙ্গা নেওয়ার মানে কি জানিস তো? জেলের ভিতরে ঢুকিয়ে ন্যাংটা করে পিটাবো তোরে। কোনো বাবা এসেও তোরে বাঁচাতে পারবে না। এমনভাবে মারবো, সমাজে আর মুখ দেখাতে পারবি না। আমি রিয়ার হাত ছাড়িয়ে বললাম, আরে ম্যাডাম, ধীরে, এত রেগে যাওয়ার কি আছে? উপরে তাকে দেখেন, একটা সিসি ক্যামেরা আছে, ওখানে সবকিছু রেকর্ড হচ্ছে। এটা আপনার বাবার থানা না যে মন যা চাইবে তাই করবেন। তোরে যদি জেলের ভিতরে ঢুকিয়ে ন্যাংটা করে পিটাতে না পারি, তাহলে আমার নাম রিয়ানা। আমাকে মারার এত ইচ্ছে, তাও একটা মেয়ে হয়ে। ছেলে হলে একটা কথা হতো। মাইশের চাচাতো বোন বলল, তুই কাদের সাথে কথা বলছিস? এর কোনো ধারণা আছে তোর? আরে রাখ, তোরা পুলিশ আমার একটা ভালো বাঁকা করতে পারবি না। যদি কিছু করতে পারিস তো কর গিয়ে যা। আর হ্যাঁ, এটাও সত্যি, তোর বোনের গোপন অঙ্গে আমি মরিচ দিয়েছি। কিভাবে বাইরে পরকীয়া করে এটা ওর বুঝতে হবে না? গিয়ে দেখ, থানার সামনে পড়ে আছে। আর যার সাথে পরকীয়া করতো তার একটা পা কেটে নিয়েছি। এখন যদি পারিস তো আমার কিছু করে দেখা। তোর বোনকে ডিভোর্স দিয়ে দিয়েছি, ওর সাথে এখন থেকে আমার কোনো সম্পর্ক নাই। আমার কথা শুনেই মাসের চাচাতো বোন দৌড়াতে লাগলো। রিয়ার চোখ মুখ রাগে লাল বর্ণ ধারণ করছে। হয়তো আমার কিছু করতে পারছে না এই জন্য। আর আমাকে ধরবে কিভাবে? আমার বিরুদ্ধে তো ওদের কাছে কোনো প্রমাণ নেই। আমি হাসি মুখে বললাম, এত কষ্ট করে থানা থেকে আমাদের বাসায় আসলেন, আসেন কিছু খেয়ে যান। তবে ম্যাডাম, আপনাকে সত্যি মাস্ত লাগছে। কি ফিগার আপনার! আপনাকে দেখে যে কোনো ছেলের। রিয়া আমার শার্টের কলার টেনে ধরে বলল, আমি যদি এক বাবার মেয়ে হয়ে থাকি, তাহলে তোরে আমার দেখার আছে। শার্টের কলার ছাড়েন ম্যাডাম, সিসি ক্যামেরা আছে কিন্তু। আর এত কাছে আসবেন না, কিস করে দেবো। আপনার শরীর থেকে মাতাল করে একটা ঘ্রাণ ভেসে আসছে, মন চাইছে আপনার ভেতরে ঢুকে পড়ি। রিয়া আমাকে সেরে পুলিশ জিপে জোরে একটা খুশি দিল, আর অদ্ভুত ধরনের একটা চিৎকার দিয়ে বলল, আমার চাকরি জীবনে আমি এভাবে কখনো অপমানিত হই নাই। তবে তোরে আমার দেখার আছে। যতদিন বেঁচে থাকবো, ততদিন তোর কথা মনে থাকবে আমার। খুব শীঘ্রই তোর সাথে আমার দেখা হবে। আমি চেয়ারটা রিয়ার সামনে নিয়ে গিয়ে ওর হাত থেকে ফোনটা নিয়ে একটা পুক তুলে দিয়ে বললাম, রাতে ঘুমানোর আগে ভালো করে দেখে নেবেন, ঠিক আছে? এই কথা বলে আমার হাতের রক্তগুলো রিয়ার কাপড়ে মুছে বললাম, এত রাগ করে না ময়না, কি আর করবেন, হাতে প্রমাণ নাই।
এখন চাইলেও কিছু করতে পারবে না। এখন আঙ্গুল চষে চষে থানায় যান, গিয়ে বসে বসে প্ল্যান করেন কিভাবে আমাকে ধরবেন। আর একটা কথা, আমি চেয়ারে বসে যদি এটুকু করতে পারি, তাহলে দাঁড়ালে আপনার কি অবস্থা করবো জানেন তো? রাগে এবার রিয়ার চোখ থেকে পানি পড়ছে, আমি দেখতে পাচ্ছি। তবে আমার একজন পুলিশ অফিসারকে এতটা অপমানিত করা উচিত হয় নাই। যত হোক উনি আমাদের থানার পুলিশ অফিসার। রিয়া মাথায় হাত দিয়ে ওর রাগ কন্ট্রোল করে বলল, খুব বড় ভুল করলি তুই। আমি বারবার নিষেধ করেছিলাম আমার সাথে লাগতে আসবি না। এখন থেকে দিন গুনতে শুরু কর। আচ্ছা শুরু করব। তবে একটা কথা কি জানেন পুলিশ ম্যাডাম, আপনি যদি আমার বউ হতেন তাহলে খেলা জমতো। স্বামী স্ত্রী প্রতিদিন যুদ্ধ হতো। রিয়ার কিছু না বলে গাড়িতে উঠে কনস্টেবল সবাইকে বলল সবাই যেন চলে আসে। রিয়া যাওয়ার পর একটা ছেলে কনস্টেবল আমার সামনে এসে বলল, খুব বড় ভুল করেছেন আপনি, খুব বড় ভুল করেছেন আপনি মিয়া। এই মেয়ে এমনিতেই এত অহংকারী, তার উপরে এত রাগী, আর তার সেই আপ- আর তার সাথেই আপনি পাঙ্গা নিলেন। আপনার কপালে শনি আছে মিয়া। তাড়াতাড়ি এই দেশ থেকে ছেড়ে পালিয়ে চলে যান, না হলে আমার যেই ধারণা, আমাদের রিয়া ম্যাডাম আপনাকে উলঙ্গ করে রাস্তায় পিটাবে। ওনাকে আপনি না চিনলেও আমি ঠিকই চিনি। তবে আপনার ভালোর জন্যই এই কথাগুলো বললাম। থাকেন, আসি। এই কথা বলে সবাই চলে গেল। কনস্টেবলের কথা আমি মাথা থেকে ঝেড়ে ফেলে দিলাম। এ আর এমন কি করবে, ছেলে হলে একটু টেনশন হতো, কিন্তু এটা তো মেয়ে। তবে যাই কিছু বলি না কেন, এই মেয়েকে বিয়ে করলে বালিশ লাগবে না। কি মেয়ের শালা। চেয়ার ঘুরিয়ে বাসার ভেতর গিয়ে দেখি সবাই ভিতর থেকে আমার দিকে তাকিয়ে সব কি দেখছিল। মাই তো বলেই দিল, ভাইয়া, আমি উপর থেকে এসব দেখছিলাম, কিন্তু আমার তো বিশ্বাস হচ্ছে না আপনার এত সাহস। আমি তো মনে করেছিলাম আপনি ভীতু, এখন তো দেখি আপনি বাঘের বাচ্চা। আমি বুক ফুলে বললাম, 1900 কটকটি সালে আমার বাবা সুন্দরবন থেকে বাঘ শিকার করছিল। আমি সেই বাবার ছেলে, বিষয়টা তো বুঝতে হবে নাকি? হয়েছে, আর ভাব দেখাতে হবে না। তোর বাবা তো ভয়ে একটা ইঁদুর পর্যন্ত মারতে পারে না। সেই বাপের ছেলে হয়ে তোর এত সাহস হলো কিভাবে? এটাই আমার মাথায় আসছে না। তবে আর যাই হোক, তুই কাজটা ঠিক করিস না। উনি একজন পুলিশ অফিসার, ওর সাথে এমন করা কি ঠিক হয়েছে? যদি এই বিষয়টা সিরিয়াসলি মনে করে তোর সাথে উল্টোপাল্টা কিছু করে, তাহলে তুই কি করবি বলতো? আহা মুসারো, তো কিছু হবে না। এখন তাহলে যাওয়া যাক, কি বলো? মাহি মন খারাপ করে বলল, ভাইয়া, আমাকে ছেড়ে চলে যাবেন? আমার বাসা তো বেশি দূরে না, এখান থেকে 10 টাকা ভাড়া। সময় হলে আমার বাসায় পড়তে যাবে। এখানে আসছিলাম আমি আমার বউয়ের জন্য, এখন তো আর ও নাই, তাই যেতে হবে। আপনাকে খুব খুব মিস করব ভাইয়া। মিস করার কি আছে? যখন আমাকে মনে পড়বে আমাদের বাসায় চলে যাবে। তুমিও তো আমার ছোট বোনের মতো। ছোট বোন বলবেন না ভাইয়া, আমি যদি বড় হতাম তাহলে আপনার সাথে প্রেম করতাম। আমি হাসি দিয়ে বললাম, আগে গরুর দুধ খেয়ে বড় হও, ঠিক আছে? একা চল এখন বাসায় যাওয়া যাক। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হলাম। রাস্তায় একা বলল, বাবা কিন্তু খুব রেগে আছে তোর উপর, সাবধান। যদি বাবা কিছু বলে তো কোনো কথা বলবি না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কিছু বলবো না। আচ্ছা ভাইয়া, কি হয়েছে আমাকে একটু বলবি? একা আগে বাসায় চল, আমি তোরে সব কিছু বুঝিয়ে বলবো। আর তোর ভাইয়া তোর ভাবিকে ডিভোর্স দিয়েছে। তোর ভাইয়ের বেস্ট ফ্রেন্ড ছিল না, ওর সাথে এই মেয়েটা পরকীয়া ছিল। এমনকি ওর বাচ্চা ছিল তোর ভাবির পেটে। আমরা তো মনে করেছিলাম। আমু ছাড়া তো ওইসব কথা এখন আমার আর এসব শুনতে ভালো লাগছে না। যা হবার তো হয়ে গেছে। আমার কথা শুনে আর কেউ কিছু বলে নাই। বাসার সামনে যেতে আম্মু বলল, তোর বাবা কিছু বললে কোনো কথা বলবি না, ঠিক আছে? আমি মাথা ঝাঁকিয়ে বললাম, বাবা বকা দিলে দিতেই পারে, কারণ এতদিন পরিবার ছেড়ে বউকে নিয়ে দৌড়েছিলাম। সব দোষ আমার ছিল। দরজা ঠেলে ভেতরে যেতেই দেখি বাবা সোফায় বসে বসে নিউজ পেপার পড়ছিল। আমাকে দেখে বাবা শুধু বলল, এখন পেট চালানোর মতো কিছু নাই পকেটে, এজন্য আবার ঘাড়ে চলে আসছে। আমি বাবার কথা শুনে কিছু বললাম না, চুপ হয়ে গেলাম। এতদিন পর বাসায় আসছি, বাবা রাগ করবে এটাই তো স্বাভাবিক বিষয়। বহুদিন পর আমি আমার রুমে চলে আসলাম। কত না সময় পার করেছি এখানে। রুমে যেতেই একা আমাকে প্রশ্ন করলো, ভাইয়া, তোর পা ভালো হবে কবে? কেন আমি ভালো না হলে বুঝি আমাকে বাসা থেকে বের করে দিবি? এটা কি বললি ভাইয়া?
তুই এই কথা বলতে পারলি আমাকে? মন খারাপ করিস না, এমনিই বললাম। এখন যা, আমার জন্য কিছু নিয়ে আয়, খুব খিদে পেয়েছে। আচ্ছা ঠিক আছে, তুই বস, আমি আসছি। একা যেতেই আমি বিছানায় বসলাম। আজকে যেন আবার আগের সেই পুরনো শান্তি ফিরে আসছে। এতদিন মনে হচ্ছিল যেন আমি কালো অন্ধকারের মাঝে ছিলাম। বসে বসে এসব চিন্তা করছি, তখন আম্মু ফোন নিয়ে ভেতরে এসে বলল। নে তোর ভাইয়ের সাথে কথা বল। আম্মু আমার হাতে ফোনটা দিয়ে বাইরে চলে গেল। ভাইকে সালাম দিয়ে বললাম, কেমন আছোস? আমি ভালো আছি। আম্মুর মুখ থেকে সবকিছু শুনলাম আমি। তবে এসব এখন বাদ দিয়ে মাঝে মাঝে বাবার সাথে গিয়ে দোকানে বসবি। আমি তো মাঝে মাঝে দেশে আসি, আমার কি কোনো ঠিক ঠিকানা আছে বল? তুই ছাড়া পরিবারকে দেখার মতো আর কে আছে বল? ভাইয়ের সাথে কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দিলাম। দেখতে দেখতে আজকে 5 দিনের মতো চলে গেল। এখন প্রতিদিন সকালে নিয়মিত ব্যায়াম করি। আমার আর এখন হুইল চেয়ার লাগে না, লাঠিতে ভর করে নিজে নিজে হাঁটতে পারি। এখন সকাল বাজে 10টার মতো, ব্যালকনিতে বসে বসে বাইরের পরিবেশ দেখছি। ভাইয়া, ব্যালকনিতে বসে কি করিস? কি আর করব, বসে বসে তোর জন্য ভাবি খুঁজি। একে আমার হাতে এক মগ পানি দিয়ে বলল, তাহলে আজকে হয়ে যাক ভাইয়া, এই ব্যালকনিতে বসে চোখ বন্ধ করে নিচে পানি ফেলবি। যদি কোনো মেয়ের উপর পানি পড়ে তো এটাই আমার নতুন ভাবি হবে। না বোন, এসবের মাঝে আমি আর জড়াতে চাই না। এখন একটু নিজের লাইফটা এনজয় করি। একা বলল, প্লিজ ভাইয়া, আমার জন্য এটা কর। রুমের ভেতরে সারাদিন বসে থাকিস, ভালো লাগে তোর বল? এটা করা কি খুব জরুরি বোন? প্লিজ ভাইয়া, কর না। আমি চোখ বন্ধ করে বললাম, তুইও চোখ বন্ধ কর, দেখি আমার কপালে কি আছে। পানি নিচে পড়তে জোরে একটা চিৎকার দিয়ে কি যেন বললো। ওরে গোলামের পুত, তোর এত বড় সাহস আমার ওপর পানি ফেলিস? আমি চোখ খুলে নিচে তাকে দেখি একটা সুন্দরী কিউট মেয়ে পানিতে ভিজে ভিজে শরীর নিয়ে দাঁড়িয়ে আছে। আমি দাঁত কেলিয়ে বললাম, মামনি তোমার কি হয়েছে? তুমি ভিজে গেছো? ইস, ঠান্ডা লাগছে তোমার। নিচ থেকে চিৎকার দিয়ে বললো। আমাকে ভিজিয়ে তুই ওপর থেকে সাহস দেখাস? যদি সাহস হয় তোর নিচে আয়, তোর খবর করছি আমি। আমি একার দিকে ফিরে তাকিয়ে বললাম, সবকিছু হয়েছে তোর জন্য। একা দাঁত বের করে বললো, ভাইয়া, ভাবি তো মাশাআল্লাহ ভালোই আছে, যা গিয়ে কথা বল। দূর ছাতার মাথা, দিল্লি তো ঝামেলা বাঁধিয়ে। লাঠিতে ভর করে ধীরে ধীরে নিচে নামলাম। দরজা খুলে বের হতে মেয়েটা আমার সামনে এসে আমার শার্টের কলার ধরে বলল, তোর সাহস কিভাবে হয় আমার গায়ে পানি দেওয়া? এতটা কাছে আসবেন না ম্যাডাম, চুম্মা দিয়ে দেবো। মেয়েটা আমাকে ছেড়ে শাড়ির আঁচল কোমরে গুজে বলল, কুত্তা, বিলাই, গাছের কাউয়া, খাডাস, ফালতু, বটগাছের কালাভূত, তোর মাথা ফাটাবো আমি, তোরে কেটে ফেলবো আমি, তোরে মায়ের বাপ শালার পুত, তুই আমার গায়ে পানি দিলি কেন? একা ভেতর থেকে দৌড়ে এসে বলল, এই মেয়ে, মুখ সামলে কথা বল। আমার ভাই কুত্তা হলে তুই হলি কুত্তি। তুই গাছের কালা ভূত, তুই বট গাছের পেতনি। তুই আমার ভাইয়ের মাথা ফাটাবি কি? আমি তোর মাথা ফাটাবো। গায়ে একটু পানি পড়েছে এতেই এত জ্বলে গেছে গেলি? হুম, যদি ভাইয়া ব্যালকনি থেকে তোর শরীরের ওপর মুতে দিত তাহলে ভালো হতো। মেয়েটা এবার কান্না করে দিয়ে বলল, তোরা দুই ভাই বোন মিলে আমাকে অপমান করলি, দাঁড়া আমিও তোদের মজা দেখাচ্ছি। এই কথা বলে মেয়েটা কাকে যেন কল দিল। আমি একে একে ধমক দিয়ে বললাম, যা তুই বাসার ভিতরে। ওর উপর পানি দিয়ে আমিও অপরাধ করছি। এ মেয়ে শোনো, আমি সরি বলছি, প্লিজ কিছু মনে করো না। মেয়েটা চোখের পানি মুছে বলল, তোরে আমি মাফ করব? আমার উপর পানি দিলি, আবার আমাকে যা ইচ্ছা তাই বলিস? আমি একা বলে কিছু করতে পারছি না? আহারে, অসহায় মেয়ে, দেখে মনে হচ্ছে এই পৃথিবীতে ওর কেউ নেই, জঙ্গলে ওর বাড়ি। আসো বোন, আসো, তুমি আমার সাথে, তোমাকে 2 মুঠো ভাত খাইয়ে দিই। কতদিন ধরে না খেয়ে আছে। একা চুপ করতে বলছি না তোরে? যা ভেতরে যা। আমার কি দোষ? আমি তো ভাবছিলাম এই মেয়েকে ভাবি বানাবো, কিন্তু ওর তো দেখি চরিত্রে। তোরে আমার দেখার আছে। তুই আমার দিকে আঙ্গুল তুলে কথা বলিস? আমাকে চিনিস তুই? আমি চৌধুরী পরিবারের ছোট মেয়ে। এই তোদের আর ঝগড়া করতে হবে না। এই যে অচেনা রূপবতী রূপের মেয়ে, আমি তোমার কাছে সরি বলছি। আমার কথা শুনে মেয়েটা তেলে বেগুনে জোরে মুখের পানি মুছে বলল, তোর সরি তুই রাখ, আমার ওপর পানি দিলি তুই, এর হিসাব তো দিতে হবে না? আরে বাবা, এত পেঁচিয়ে লাভ আছে? আমি বলছি না আমার ভুল হয়েছে। নেন, আপনি একটু পানি দিয়ে আমাকে ভিজিয়ে দেন। তুই শুধু দাঁড়া, আজকে তোর খবর আছে। আগে উনাকে আসতে দে, তারপর তোরে পিটিয়ে পিটিয়ে রাস্তায় নিয়ে যাব।
এই কথা বলতেই একটা মাইক্রো আমাদের সামনে এসে দাঁড়ালো। তবে মাইক্রোর ভিতর থেকে যে মেয়েটা নামলো তাকে দেখে আমি একটু অবাক হই নাই। তবে আমার বিশ্বাস হচ্ছে না যে এই পুলিশ অফিসার রিয়া এই মেয়েটার বড় বোন। সেদিন এই মেয়েকে অনেক কথাই বলছি, আজকে আর উল্টাপাল্টা কিছু বলা যাবে না। রিয়া হলুদ রঙের সিল্কের শাড়ি পরছে, দেখে মনে হচ্ছে যেন কোনো বিয়ের গায়ে হলুদ থেকে এসেছে। এত সুন্দর একটা মেয়ে, তার উপরে এই মেয়ের বয়স এত অল্প। এই বয়সেও যে কিভাবে আমাদের থানার অফিসার, এটাই বুঝলাম না। রিয়া গাড়ি থেকে নামতেই মেয়েটা এগিয়ে গিয়ে ওর বোনের সামনে কান্নার ভাব ধরে বলল, আপু, ওরা দুই ভাই বোন আমাকে ইচ্ছে মতো অপমান করেছে। এক তো ওরা আমার ওপর পানি ফেলে আমাকে ভিজিয়ে দিয়েছে, তো তার ওপর দুই ভাই বোন মিলে আমাকে যা ইচ্ছে তাই বলেছে। তুমি ওদের থানায় নিয়ে গিয়ে ইচ্ছে মতো মারো। মেয়েটার কথা শুনে একটু মন খারাপ হলো। আসলে আমার বোন একা একটু উল্টাভাবেই কথা বলছে, যার কারণে এই মেয়ের মন খারাপ হয়েছে। তবে এখন এখানে কোনো ঝগড়া করে লাভ নেই। আমি যদি জানতাম এটা রিয়ার ছোট বোন, তাহলে এই মেয়ের সাথে ঝগড়া করা তো দূরের কথা, কথাই তো বলতাম না। বড় বোন যেমন ছোট বোন ঠিক তেমন। আমি একবার এই মেয়েটাকে বললাম, আসলে আমি আমার বোনের পক্ষ থেকে তোমার কাছে মাপ চাইছি। আর নাও পানির মগ, তোমার যদি মন চায় আমাকে ভিজিয়ে দিতে পারো। এই কথা বলতেই মেয়েটা আমার উপর পানি ঢেলে দিয়ে বলল, আমার রাগ এখনো মিটে নাই। আপু, তুমি কি ওর কিছু করবে? এখন যা করলি এটাই বেশি হয়ে যাচ্ছে। তোর রাগ মিটে নাই তো আমরা কি করব? ভালোই ভালোই বলছি এখান থেকে চলে যা, নইলে আমি কি করব এটা তোদের ধারণার বাইরে। তোরা তো আমাকে ভালোই করে চিনিস। আমার ছোট বোনের ওপর পানি দিয়ে আবার আমার বোনকে অপমান করবি, এই সাহস তোদেরকে কে দিয়েছে? নাকি থানায় নিয়ে গিয়ে? সেদিনের কথা কি ভুলে গেলি রে রিয়া? আজকে বোনের হয়ে এখানে আসলি, এখন কিন্তু আমার চেয়ার লাগে না। এজন্য কথাবার্তা একটু হুশ করে বলবি। রিয়া কোমর থেকে পিস্তল টান দিয়ে বের করে আমার কপালে তাক করে বলল, শুধু ট্রিগার চাপবো, এরপর তো ওই পারে চলে যাবি। সাধারণ একজন পাবলিক হয়ে আমার মতো পুলিশ অফিসারের সাথে লাগতে গেলে জীবন পুরে ছারখার হয়ে যাবে। সেই দিন কিছু বলি নাই বলে আজকে যে তোরে ছেড়ে দিব, এটা আর এমন কোনো কথা না। দিব এখানে ভরে। রিয়ার হাত টান দিয়ে দুই গালে হাত চেপে ধরে ওর ঠোঁটগুলো আমার ঠোঁটের মাঝে জড়ে নিলাম। রিয়া ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। আমি ওর ঠোঁটগুলো নিজের আয়ত্তে নিয়ে মজা নিতে লাগলাম। আমি ধীরে ধীরে রিয়ার কাপড়ের ভেতর হাত ঢুকিয়ে পেটের উপর হাত রাখলাম। তখন আমার বোন বলল, ভাইয়া কি করছিস? তোর মাথা খারাপ হয়েছে? এটা রাস্তা, সবাই দেখছে, ছেড়ে দে। একার কথা কানে যেতেই রিয়াকে ছেড়ে দিয়ে ঠোঁটগুলো মুছে বললাম, তোর শরীরে এত কারেন্ট আছে আমি আগে জানতাম না। বাবা, মেয়ে নয় তো, এ হলো আগুনের গোলা। রিয়া আমার হাত থেকে সারা পেতেই চুপচাপ গাড়ির সামনে চলে গেল। তবে রিয়ার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। এটা দেখে আমার কলিজা স্যাত করে উঠলো। আমি কি ভুল করলাম? রাস্তার মাঝখানে আমি এটা কি করলাম? অনেকে আমাদের দিকে তাকিয়ে আছে, উনি একজন পুলিশ অফিসার। আমার এটা করা মোটেও ঠিক হয় নাই। রিয়ার এক মুহূর্ত না দাঁড়িয়ে ওর বোনকে নিয়ে চলে গেল। যে মেয়েটা এত বেশি পরিমাণে রাগী, সেই মেয়েকে লিপ কিস করলাম, পেটের উপর হাত দিলাম। এরপরে ও আমাকে এই কিছু বলে নাই। রিয়াজকে খুব অসহায় ছিল, ও একটা মেয়ে হয়ে আমার সাথে শক্তিতে কিভাবে পারবে? রিয়ার সাথে আমার এমন করা মোটেও ঠিক হয় নাই। সত্যি ভুল করলাম, খুব বড় ভুল করলাম আমি। একা আমার হাত ধরে বলল, ভাইয়া, কাজটা কি ঠিক করলি? ওর সাথে ঝগড়া হয়েছে এটা মানা যায়, তাই বলে রাস্তায় এসব। আমিও তো একটা মেয়ে, আমি বুঝি যে ওর কতটা খারাপ লেগেছে। বিশ্বাস করবন, আমি ইচ্ছে করে এসব করি নাই। কিভাবে যে কি করলাম আমি নিজেও বলতে পারি নাই। আমার এমনটা করা একদম ঠিক হয় নাই। ওর কাছে মাপ চাইতে হবে। এত কিছু হওয়ার যাওয়ার পরেও এই মেয়ে তোরে মাফ করবে বলে মনে হয়? তবে তুই একটু সাবধানে থাকবি। এই মেয়ে এখন খুব রেগে আছে, না জানি কখন ফেটে যায়। চল ভেতরে যাই, যা হয়েছে তা বললে আর কি হবে? তুই ভাইয়া আমার সামনে এসব করা শুরু করলি? তোর লজ্জা করে না? ছোট বোনের সামনে ছি! আর লজ্জা দিস না বোন, আমার ভুল তো করেই ফেললাম। বাসার ভেতরে যেতেই বাবা বলল, আর কত বাসা বসে থাকবি? মন চাইলে মাঝে মাঝে একটু দোকানেও গিয়ে বসতে পারিস। আমি শুধু হুঁ বলে বললাম, আচ্ছা ঠিক আছে বাবা, কাল থেকে যাব, তোমাকে বলতে হবে না। এই কথা বলে রুমে চলে গেলাম। আসলে বাবা ঠিক কথাই বললেন, সারাদিন বাসায় বসে থেকে এটা তো ঠিক না, একটু কাজ কাম তো করতেই হবে। টুং টুং করে ফোনটা বাজতে লাগলো। ফোনের স্ক্রিনের দিকে নজর দিয়ে দেখি হোসেনের নাম্বার থেকেই কল এসেছে। আমি ফোন রিসিভ করে বললাম, হ্যালো, কে বলছেন? ও বাস থেকে সেই বহু বছরের চেনা পরিচিত কণ্ঠে আওয়াজ করে বলল, ফিরবো আমি পবিত্র হয়ে। নেবেন কি আমাকে? ভুল করছি,
পাপ করেছি, মাফ করে দেবেন কি আমাকে? আমি হো হো করে হাসতে হাসতে মাসিকে বললাম, তুই আবার পবিত্র হবি? ভালোই তো বললি, তোর পেটে তো এখন ওই অবৈধ একটা সন্তান, আবার বলে পবিত্র হবে। ফালতু। আমাকে কল দিয়ে তুই বিরক্ত করবি না। ডিভোর্স দিয়ে দিয়েছি না, এখন আমাকে আবার কেন বিরক্ত করছিস? মাইসে কান্না করতে করতে বললো, আমি খুব বড় একটা ভুল করেছি। আমি আমার জীবনে এমন কিছু করব না। আমাকে মাফ করে দিন। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। যদি আর কোনোদিন আমাকে কল করিস না, তাহলে তোর নাম্বার ব্লক করে দেবো। ফোন রাখ। যদি আবার আপনার সাথে আমার রাস্তায় দেখা হয়, তাহলে আপনি আমাকে দেখে তখন আফসোস করবেন, বলে দিলাম। তোরে দেখে আমি আফসোস করব? আমার তো আর খেয়ে দিয়ে কাজ নাই। এক কাজ কর, তুই পতিতা বললেতে চলে যা, টাকাও পাবি আর সাথে নষ্টমী করতে পারবি। এমনটা আমি কখনো করব না, তবে আপনি আমাকে আবার ফিরিয়ে নেবেন যদি আমি এটাই বলি। এই বস্তির মেয়ে, তোরে আমি আবার ফিরে নেবো কে বললো? তোর কি মাথা খারাপ হয়েছে? 1 মাসের ভিতরে আমি আবার আপনার বাহুডোরে মাথা দিয়ে ঘুমাবো। যদি আমাকে আটকাতে পারেন তো আটকে দেখবেন। তোর ফালতু কথা বলে তোর সাথে সময় নষ্ট করছি কেন? ফোন রাখ। ফোন কেটে দিয়ে বললাম, মাথাটাই নষ্ট করে দিল এই মেয়ে। এখন একটু ছাদে যাই, বহুদিন ধরে উপরে যাওয়া হয় না। ধীরে ধীরে হেঁটে ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে দেখি একটা ছেলে আগে থেকে এখানে দাঁড়িয়ে আছে। ছেলেটা আমার দিকে ফিরতেই আমি ওকে চিনে ফেললাম, কারণ এই ছেলে রিয়া থানার পুলিশ কনস্টেবল। সেদিন যে কনস্টেবল আমাকে রিয়ার সম্পর্কে বলেছিল, এটাই সেই ছেলে। ছেলেটা আমাকে দেখে বলল, আরে মিয়া, আপনি দেখি এখনো হাঁটতে পারেন। আমার মতো আপনিও বুঝি এই বাসা ভাড়া নিয়েছেন? ভাড়া নেবো কেন? এটা তো আমাদের নিজের বাচ্চা। কিন্তু আপনি তো... এসব অনেক কাহিনী। তো বলো, তোমাদের ম্যাডামের কি খবর? খবর তো ভালোই আছে। উনি পুরো একটা পুলিশ ফোর্স তৈরি করেছে আপনাকে মারার জন্য। আমি আগেই বলেছি ওনার সাথে লাগতে আসবেন না। এখনও সময় আছে, পালিয়ে চলে যান। রিয়া যেহেতু আমার সাথে গেম খেলতে চাইছে, আমি ওর সাথে একটু গেম খেলি না? ওর সাথে কিছু করতে হলে এই ছেলের সাথে আমার হাত মেলাতে হবে। যদি গোপন কিছু খবর পাই ওর কাছ থেকে আমি, এই জন্য আমি ছেলেটার দিকে হাত বাড়ি দিয়ে বললাম, আমি না দেন তুমি। ভাই, আপনার সাথে বন্ধুত্ব করলে আমার চাকরি শেষ। ম্যাডাম যে রাগী আপনার সাথে দেখলে, আমি খালাস। দরকার নেই ভাই। তুমি একটা ছেলে হয়ে একটা মেয়েকে এত ভয় পাও? আমার মতো সাহসী হও মিয়া, তাহলে জীবনে কিছু করতে পারবে। আমি তো তোমার ম্যাডামকে আজকে সবার সামনে লেপ কিস করছি। তোমার ম্যাডাম একটা জিনিস বলতে হবে, এক কিস করে আমি পুরো পাগল হয়ে গেছি। ছেলেটা চোখ বড় বড় করে বলল, কি? জানি বিশ্বাস করবে না, থালায় গেলেই বুঝতে পারবে তোর ম্যাডাম আমার উপর কেমন রেগে আছে। এমন দলে ফ্রেন্ড। ছেলেটা আমার সাথে হাত মিলিয়ে বলল, আমি রুদ্র, তবে আপনার কলিজা আছে বলতে হবে। কলিজা না থাকলে ছেলে হয়েছি কেন? ছেলেটা ফোনটা হাতে নিয়ে কি জানি একটা দেখে বলল, ম্যাডাম মেসেজ করেছে, এখনই যেতে হবে। যাও, তবে শোনো। তুই করে বলতে পারেন, সমস্যা নেই। ওকে, তুই করেই বলবো। এখন বল, তোর ম্যাডামকে কিভাবে পড়াবো? তোর ম্যাডাম মেয়ে নয় তো, যেন আগুনের গোলা। আমি এসবের ভেতরে নাই বাবা। তবে আমি এটা বলতে পারবো, আজ পর্যন্ত ম্যাডাম কোনো একটা ছেলের সাথে ভালো করে পর্যন্ত কথা বলে না। আমাদের সাথেই তো ঠিক মতো কথা বলে না। উনি সবসময় বলেন, জীবনে চলতে গেলে একা একাই ভালো, কারো কোনো কথা শুনতে হবে না, নিজের মন যা চায় তাই করতে পারবো। ছেলেদের বিষয়ে উনি এতটা আগ্রহ দেখায় না। দেখাবে ঠিকই, সেই মানুষটা তো সঠিক সময় আসতে হবে। আসলে ঠিকই দেখাবে। ধুর, তুই কি যে বলিস? আমাকে মারার প্ল্যান করছিস তুই? আমি ভাই এত তাড়াতাড়ি মরতে চাই না। তুই থাক, আমি গেলাম ভাই। রৌদ্র চলে যাওয়ার পর আমি কিছুটা সময় থেকে নিচে চলে গেলাম। নিচে যেতে একা বলল, ভাইয়া, হাসপাতালে যেতে হবে না? অনেকদিন তো হলো যাস না। চল আজকে গিয়ে দেখি তোর পা দেখে ডাক্তার কি বলে। ভালো একটা কথা মনে করলি বোন, চল যাওয়া যাক। একার সাথে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম। হাসপাতালে গিয়ে শুনি, আগে যে ডাক্তার ছিল, যিনি আমার বিষয়ে সবকিছু জানতেন, তিনি নাকি চেঞ্জ হয়ে গেছে। এখন নাকি নতুন ডাক্তার এসেছে। মাত্র একটু ভালো হতে শুরু করছি, এর মাঝে আবার নতুন ডাক্তার। মেজাজটাই গরম হয়ে গেল না? নার্স আমাকে ডাক্তারের কেবিনের সামনে নিয়ে গিয়ে বলল, আপনি ভিতরে একটু বসেন, ম্যাডাম একটা রোগী দেখছেন। রোগী দেখা শেষ হলেই আপনি কথা বলে নেবেন। এই কথা বলে নার্স চলে গেল। ভেতরে ঢুকে দেখি সাজানো গোছানো একটা রুম। ডাক্তারের কেবিন সুন্দর তো বলতে হবে। আমি একটু মজা করে ডাক্তারের চেয়ারে বসে একে একে বললাম, তা বোন, তোমার কি সমস্যা বলো আমাকে। ভাইয়া, ডাক্তার এসে দেখলে তোর 12টা বাজিয়ে দেবে। ওখানে না বসে আমার পাশে বস। আরে ধুর, ডাক্তার রোগী দেখা নিয়ে বিজি আছে, কেউ আসলে আমাকে ডাক্তার মনে করবে। এমন এক কাজ কর, আমার কয়েকটা ছবি তুলতো।
একার হাতে ফোনটা দিয়ে ডাক্তারের টেবিল থেকে ওই কি যেন সাপের মতো গলায় একটা ঝোলানো থাকে না ডাক্তারের, ওরে গলায় ঝুলিয়ে ছবি তুলতে লাগলাম। হঠাৎ করে দরজা ঠেলে একটা মেয়ে ভেতরে ঢুকলো। মেয়ে বলে ভুল হবে, আর এটা তো দেখি রিয়ার ছোট বোন। ডাক্তার তো চেঞ্জ হয়েছে, এই জন্য এই মেয়েটা আমাকে হয়তো ডাক্তার মনে করবে। আমার মতো রিয়ার বোনও হয়তো ডাক্তার দেখাতে আসছে। আমি একটু ভাব ধরে চেয়ারে বসে বললাম, তা আপনার কি হয়েছে? রিয়ার বোন উল্টা আমাকে প্রশ্ন করলো, আপনি কে যে আপনাকে আমি বলতে যাব? সকালের ঘটনা মনে হলে এখনো শরীর জ্বলে। দেখেন আগে কি হয়েছে না হয়েছে এটা বলে কি লাভ? আমি ডাক্তার, আপনি রোগী। সমস্যাগুলো বলে তাড়াতাড়ি এখান থেকে বিদায় হন। ভাইয়া, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। চুপ করে বসে থাক তুই। মেয়েটা আমাকে প্রশ্ন করলো, তাই নাকি? আপনি এখানকার নতুন ডাক্তার? আমার তো মনেই ছিল না। এই কথা বলে মেয়েটা একটা ব্রেস আমার সামনে রেখে বলল, এখানে খুব সুন্দর করে লেখা ইভা চৌধুরী। তার মানে এখানের নতুন ডাক্তার একজন মেয়ে। ইভা চৌধুরীর নামটা শুনেই আমার হালুয়া টাইট হয়ে গেল। রিয়ার বোন বলছিল আমি চৌধুরী পরিবারের মেয়ে, তার মানে এই মেয়ে এখানকার নতুন ডাক্তার। খাইছে রে আমারে। আমি তাড়াতাড়ি ডাক্তারের চেয়ার থেকে উঠে একার পাশে বসলাম, আর রিয়ার বোন ডাক্তারের চেয়ারে বসতে বসতে বলল, ইডিয়েট কোথাকার। কিছু কি বললেন ম্যাডাম আমাকে? এবার চোখে মুখে একটু রাগ প্রকাশ করে বলল, আপনার নাম কি লাদেন? আর আমি সত্যি সত্যি খুব খুব দুঃখিত সকালের ঘটনার জন্য। প্লিজ কিছু মনে করবেন না। তখন আমার কি যে হয়েছিল আমি জানতাম না। আপনি আমাকে আরো দুটো চড় দিলেও আমি কিছু মনে করতাম না। তাই বলে আমার আপুর সাথে এসব করবেন? আপু বাসায় যাওয়ার পর থেকে শুধু কান্না করছে। কোনো ছেলে আপুর এত কাছে আজ পর্যন্ত আসে নাই। আসা তো দূরের কথা, ও ছেলে দেখলেই দূরে দূরে থাকে। এখানে কি আপনি রুগী দেখবেন নাকি পরিবারের বিষয়ে কথা বলবেন? একা তুই এদিন বেশি বেশি কথা বলিস। সব সময় কি তোর কথা বলতে হবে? আমি বেশি কথা বলি না। ঠিক আছে, থাক তুই, আমি গেলাম। একা বোন আমার কথাটা তো শোন। আমি বলতে চেয়েছি। একা বের হয়ে যেতে যেতে বলল, আজকের পর থেকে আমাকে বোন বলে ডাকলে তো খবর আছে, বলে দিলাম। ইভা আমাদের কাহিনী দেখে বলল, আপনার বোন তো দেখি খুব রাগী। ও একটু অন্য টাইপের, ওর কথায় কিছু মনে করিয়েন না। আর আমি আসলেই বিশেষ করে সরি। আসলে আমারে বড় মানুষ হনে রিয়া মাফ করিয়া দিয়েন। ইভা এবার মুখে হাসি টেনে বলল, আপনার কথাগুলো শুনে খুব ভালো লাগলো। কি যে বললেন এটাই বুঝলাম না, কিন্তু ভালো লাগলো। তবে বিশেষ করে আমার আপুর কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন। আপু খুব রেগে আছে আপনার উপর। সে আর বলতে হবে না তোমাকে, দরকার হলে পা ধরে মাপ চাইবো। ধন্যবাদ। এবার চলেন। আপনার পায়ের কি অবস্থা দেখি। হাঁটতে তো পারবেন নাকি? একটু একটু করে হাঁটতে পারি। এবার পেছনে আমি অন্য আরেকটা রুমে চলে গেলাম। বেডের উপর দিয়ে বসতে ইভা বলল, খুলে ফেলেন। আমি চোখ বড় বড় করে বললাম, খুলে ফেলেন মানে? আরে প্যান্ট একটু উপরে তুলুন, এটাই বললাম। আমি কপালে হাত দিয়ে বললাম, ও তাই বলেন। আমি তো আবার মনে করছি আপনি আবার কি মনে করেছেন? কিছু না। ইভা আমার পায়ের উপর হাত রেখে শরীরে যতটা শক্তি ছিল সবটা দিয়ে আমাকে চেপে ধরলো। আমি জোরে একটা চিৎকার দিতেই ইভা আমার মুখে হাত দিয়ে বলল, চুপ করুন। ইভা ওর হাত সরিয়ে নিল, কিন্তু ব্যথার কারণে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আমি একটু মন খারাপ করে বললাম, তখনের জন্য আমি সরি বলছি। আমি জানলে আপনার উপর কখনো পানি ফেলতাম না। এখন এমনটা না করলেও পারতেন। আপনি ইচ্ছে করে আমার পায়ে চেপে ধরছেন। ইভা আমাকে বেড থেকে নামিয়ে বলল, এখন দেখেন লাঠি ছাড়া হাঁটতে পারবেন? আপনার উপর আমার রাগ আছে, তবে সেটা হাসপাতালের বাইরে দেখাবো, ভিতরে না। এখন তো আপনি আমার রোগী। আমি আপনার ভালোর জন্য এমনটা করছি। আমি বেড থেকে নিচে নেমে দেখি আসলেই আমি হাঁটতে পারি। অযথা অনেকে ভুল ভাবলাম। আমি ইভাকে সরি বললাম। ইভা একটা ইনজেকশন বের করে বলল, সরি বলতে হবে না, এটা আমার কর্তব্য ছিল। এই আপনি এই জিনিসটা দিয়ে কি করবেন? এটা আপনার পাছায় দেব। মাপ চাই ম্যাডাম, আমি এসবে ভয় পাই। আমার দরকার নাই বাবা। আরে কিছু হবে না। এই ইঞ্জেকশন দিলে আজকের পর থেকে আর হাসপাতালে আসতে হবে না। সত্যি তো? হুম। কিন্তু আমার যে এসবে ভয় লাগে। ইভা ওর হাত এগিয়ে দিয়ে বলল, আমার হাত ধরেন,
তাহলে কিছু হবে না। এবার চোখের দিকে তাকিয়ে জানি না আমার কি হয়েছে। সত্যি মেয়েদের চোখে আলাদা একটু জাদু আছে। এবার যে কখন ইঞ্জেকশন দিয়েছে আমি বলতেও পারি না। সবশেষে বললাম, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দিতে হবে না, এটা তো আমার কাজ ছিল। আপনার কি এখন কোনো কাজ আছে? না, হাতে তেমন কাজ নেই। কেন বলুন তো? আমার ছোট বোন তো চলে গেছে, এখন আমি বাসায়। তাই বললে একজন ডাক্তার আপনাকে দিয়ে আসবে? আপনার সাহস তো কম না। সাহস আছে দেখেই তো বললাম, প্লিজ ম্যাডাম। আমি না আপনার শত্রু? আমার সাথে গেলে? মারলে মারবেন, সমস্যা নেই, চলেন না প্লিজ। আচ্ছা, আপনি বাইরে গিয়ে বসেন, আমি হাতের কাজটা শেষ করে আসছি। আমি বাইরে গিয়ে বসে ফোন চাপতে লাগলাম। কিছুক্ষণ পর ইভা ভেতর থেকে বের হয়ে আমার সামনে দাঁড়িয়ে বলল, তো কি মিস্টার, এখন চলেন তাহলে। ইভার পেছনে পেছনে আমি হাসপাতাল থেকে বের হলাম। হাসপাতাল থেকে বের হয়ে রাস্তায় আসতেই পেছন থেকে শব্দ আসলো, ভাইয়া, তুমি এত নিষ্ঠুর কিভাবে? সেই যে আমাদের বাসা থেকে গেলে, আমার তো আর খবর নিলে না। একেবারে কি এই বোনটার কথা মনে হয় নাই? হুম। পিছনে তাকে মাহিকে দেখে বললাম, ও তুই? আমি কিভাবে তোর খবর নেব বল? তুই তো জানিস আমি একটু অসুস্থ। তোরে বলছি না আমাদের বাসায় যাওয়ার জন্য। তোমাকে দেখে এখন মোটামুটি ভালোই লাগছে। যাক, এখন তাহলে হাঁটতে পারছো তুমি। এটা কি আমার নতুন ভাবি নাকি? হুম হুম। মায়ের কথা শুনে ইভা হাসি দিয়ে বলল, ভাবি হলে কি আর তোমার ভাইয়ের সাথে হাঁটতে বের হতাম? তোমার ভাবি হলে তো আমার ভাইয়ের কোলে উঠে যেতাম। ইভার কথা শুনে আমি হাসতে লাগলাম। ভাবছিলাম ইভা হয়তো ওর বোনের মতোই রাগী মেয়ে, কিন্তু না, ওর মন মানসিকতা একটু অন্যরকম। এত দিন পর তোমার সাথে দেখা, চলেন না ভাইয়া, রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে আসি। চলো, সমস্যা নেই। তাছাড়া তোমাকে কিছু কথা বলা খুব প্রয়োজন। আমাকে আবার কি বলবেন ডাক্তার ম্যাডাম? তবে আমার পকেটে কিন্তু এত টাকাও নাই, বিল কিন্তু আপনার দিতে হবে। আচ্ছা ঠিক আছে, দেব। এখন চলেন তাহলে, যাওয়া যাক। সবাইকে নিয়ে রেস্টুরেন্টে চলে গেলাম। খাবার অর্ডার করে টেবিলে বসতেই ইভা মাহিকে উদ্দেশ্য করে বলল, তুমি ওর কি হও? তার আগে আপনি বলেন এই কথা। কারো কিছু বলতে হবে না। মাহি হলো আমার ছোট বোনের মতো। একসময় ওদের বাসায় থাকতাম তো, এই জন্য ওর সাথে আমার পরিচয়। কিন্তু ডাক্তার ম্যাডাম, আপনি এত কিছু জেনে কি করবেন? আচ্ছা যাই হোক, মাহি, তুমি কিছুক্ষণের জন্য চুপ থাকবে, কোনো কথা বলবে না, ঠিক আছে? আমি তোমার ভাইয়াকে কিছু কথা বলবো। মাহি আচ্ছা বলে চুপ হয়ে গেল। ইভা আমার দিকে তাকিয়ে বলল, কি বলবো নাকি? বলেন কি বলবেন। আসলে কথাটা হচ্ছে এই যে, আপনি কি আমাকে বিয়ে করবেন? এবার কথা শুনে আমার হাত থেকে মোবাইলটা পড়ে গেল। আমি বড় বড় চোখ করে এবার দিকে তাকিয়ে আছি। আমার মতো মাহিও এবার কথা শুনে অবাক হয়েছে। আজকে সকালে এই মেয়ের সাথে আমার ঝগড়া হয়েছে, আর বিকেলে এই বিয়ের প্রস্তাব দিয়ে দিল। কিভাবে কি? আমার তো মাথায় ঢুকছে না। এভাবে বড় বড় করে তাকিয়ে কি দেখেন? আমি শুধু বলেছি আমাকে বিয়ে করবেন নাকি। আসলে আমি প্রেম টেম পছন্দ করি না, এজন্য সরাসরি বিয়ের প্রস্তাব দিলাম। আপনাকে প্রথম দেখায় একটু পছন্দ হয়েছে, কিন্তু ঝগড়ার কারণে কিছু বলতে পারি নাই। আর এখন বললাম, আপনি যত ইচ্ছে সময় নেন, কিন্তু আমাকে জানাতে হবে। কিন্তু অবাক হওয়ার কোনো কারণ নেই, এগুলো আমি মন থেকেই বললাম, বাকিটা আপনার ইচ্ছা। আপু, আপনি এসব কি বলছেন? আপনার মাথায় আছে তো? ভাইয়ার কয়েকদিন আগে ডিভোর্স হয়েছে। ভাবি কারোর সাথে পরকীয়ায় লিপ্ত ছিল, এই কারণে। মাহিকে ধমক দিয়ে বললাম, তোরে বলছে এই কথা বলার জন্য, একটু চুপ থাকতে পারিস না? ডিভোর্স হয়েছে নাকি? আর আমার এতে কোনো সমস্যা নেই। এখন আপনি আপনার মতামত বলেন। দেখো ইভা, তুমি মজা করছো না তো আবার? নাকি আমি সকালে তোমার সাথে ঝামেলা করছি বলে এখন আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য এসব করছো? ধপ করে ইভা আমার হাত চেপে ধরে বলল, আমি আপনার সাথে মিথ্যা বলবো কোন দুঃখে? আমি সত্যি মন থেকে এই কথা বলছি। আমি সব কিছু ভেবে শুনেই বলছি যে আমাকে বিয়ে করবেন নাকি। এখন বাকিটা আপনার ইচ্ছা। এবার হাত সরে বললাম, আচ্ছা ঠিক আছে, আমি একটু চিন্তা করে নেই, পরে তোমাকে জানাবো।
আমি একজন ডাক্তার, সরকারি চাকরিজীবী একটা মেয়ে। তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছি। একটু ভাবনা চিন্তা করে উত্তর দিও। সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায়, এখন আমার যেতে হবে। তাহলে আমি যাই, কেমন? আমাকে নিয়ে আবার মজা করছেন না তো? একবার কারো কাছে ঠকে এখন বুঝতে পারছি। আপনার বোন যদি এখন এখানে না থাকতো তাহলে আপনাকে জড়িয়ে ধরে কিস করতাম, তাহলে হয়তো বিশ্বাস করতেন। তবে হ্যাঁ, আমি যা বলেছি সব সত্যি কথাই বলেছি। আশা করি তোমার উত্তরটা হ্যাঁ হবে। তাহলে আমি গেলাম। আমি কি এগিয়ে দিয়ে আসবো? আপনাকে তো বাসায় দিয়ে আসার জন্য আমার কাজ ফেলে আসতে হয়েছে। আপনি কি এগিয়ে দিয়ে আসবেন আমাকে? তবে সেই সময়টা হয়তো তখন হাতে হাত রেখে এগিয়ে দিয়ে আসেন। দেখতে দেখতে ইভা আমাদের চোখের সামনে থেকে উধাও হয়ে গেল। আমি মাথায় হাত দিয়ে চিন্তা করছি, একটু আগে এই মেয়ে কি বলে গেল। আমার তো মাথায় কাজ করছে না বাবা। কি রে ভাইয়া, প্রথম দেখাই একেবারে বিয়ের প্রস্তাব দিয়েছে? কিভাবে কি? আমি তো এটাই বুঝতে পারছি না। চল এখন আমরাও চলে যাই। রেস্টুরেন্টের বিল দিয়ে বের হয়ে বললাম, এই মেয়ে হলো সেই পুলিশ অফিসারের ছোট বোন যার সাথে আমরা ঝগড়া হয়েছিল। মায়ে দাঁড়িয়ে বলল, আর কত কিছু শুনতে হবে বল? শেষ পর্যন্ত কিনা শত্রুর সাথে হাত মিলাতে যাচ্ছিস? সকালে এই মেয়ের উপর পানি দেওয়ার কারণে ওর সাথে ঝগড়া হয়েছিল। ঝগড়ার এক পর্যায়ে ওর বড় বোনকে ডেকে নিয়ে আসে, আর আমি রাগের মাথায় ওর বড় বোনকে লিপকিস করে ফেলি। সবকিছুর পরেও এই মেয়ে আমাকে বিয়ের প্রস্তাব দিল। আমার তো মাথা ঘুরছে বাবা। ভাইয়া, তুমি গিয়ে মরগা, মন যা চাই তাই করো। আমি নাই এসবের ভেতরে, তবে তোমার কপালে শনি আছে বলে দিলাম। আরে দাঁড়া, তুই আমাকে একা রেখে কোথায় চলে যাস? অনেকক্ষণ ধরে বাইরে আছি, পরে আম্মু আমাকে বকা দিবে। কালকে সময় করে তোমাদের বাসায় আসবো, ঠিক আছে? মাহি যাওয়ার পর আমি একটা রিক্সা নিয়ে বাসায় চলে গেলাম। বাসায় যেতে দেখি আম্মু পিঠা তৈরি করছে। যাক, এতদিন পর আম্মুর হাতের পিঠা খাবো। কিচেন থেকে কয়েকটা পিঠা নিয়ে আমি আমার ছোট বোনের রুমে চলে গেলাম। গিয়ে দেখি একা শুয়ে শুয়ে পড়ছে। আমি গিয়ে ওর পাশে বসতেই একা আমার দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে আবার পড়ায় মনোযোগ দিল। আমি ওর মাথায় চুল জোরে টেনে ধরে বললাম, আমার সাথে কথা বলছি, নইলে তোর মাথার চুল কিন্তু একটাও থাকবে না বলে দিলাম। ভাইয়া, চুল ছাড় বলছি, আমি ব্যথা পাচ্ছি তো। বল, আমি যা বলবো তাই শুনবি। তুই চুল ছাড়বি কিনা? আমি আম্মুকে ডাক দিব কিন্তু। আমি একার চুল ছেড়ে দিতেই একা আমার হাতে কামড় বসিয়ে দিল। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, নতুন মেয়ে দেখলেই শরীরের ভাব এসে যায় না? তোর যা ওদের কাছে। কি নোংরা কথা বলিস তুই, সি। এখন শোন, তোর কথাটা সত্যি হয়েছে রে বোন। আমার কথা সত্যি হয়েছে মানে? কি বলতে চাস তুই? হাসপাতাল থেকে বের হবার পর ওখানে রেস্টুরেন্টে গিয়েছিলাম। ওখানে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। কি করব এখন এটাই ভাবতেছি। আমার কথা শুনে একা হো হো করে হাসতে হাসতে বলল, তোরে আবার ওই নিয়ে বিয়ের প্রস্তাব দেবে? আমার তো বিশ্বাস হয়ে গেছে রে ভাই। যা, এসব কথা গিয়ে অন্য জায়গায় বল। সিরিয়াস হয়ে বলছি এই কথা আমি, বিশ্বাস কর আমাকে। কি, সত্যি নাকি? আরে বাবা, হরে প্রেমের প্রস্তাব না দিয়ে সরাসরি বিয়ে, কি বলবো বল। তোর কথা শুনে আমার মাথা ঘুরছে। এই মেয়ে জানে না তোর আগে বিয়ে হয়েছিল? সবকিছুই জানে এই মেয়ে। ভাই, আমার আর কিছু বলিস না, আমি পাগল হয়ে যাব। যা বললি সব আমার মাথার উপর দিয়ে গেছে। আরে রাগ এসব কথা, এখন তুই বল আমি কি করব। বিষয়টা চিন্তার ব্যাপার, তবে সময় আছে তো, দেখা যাক কি হয়। এখন আমাকে বিরক্ত করিস না, যা তুই তোর রুমে। আচ্ছা পর তুই। আমি আর কিছু না বলে রুমে চলে গেলাম। রাতে হালকা কিছু খেয়ে রুমে ঘুমিয়ে গেলাম। খুব ভোরে ঘুম থেকে উঠলাম। আজকে থেকে আমার নতুন করে নতুন জীবন শুরু হতে যাচ্ছে। এজন্য উল্টাপাল্টা কিছু করা যাবে না। ফ্রেশ হয়ে রুম থেকে বের হলাম। নিচে গিয়ে দেখে আম্মু সকালে নাস্তা তৈরি করছে। আমি কিচেন রুমে গিয়ে বললাম, আম্মু, বাবার কাছ থেকে দোকানের চাবিটা একটু এনে দাও তো। আম্মা আমাকে সকাল সকাল দেখে বলল, আমার ছেলে তো দেখি এমন কোনো কিছু ছাড়াই হাঁটতে পারে। যাই হোক, দেখে একটু ভালো লাগলো। আর এত সকালে কিভাবে ঘুম থেকে উঠলি তুই? এত কথা বলতে পারবো না, তবে বাসায় বসে আর কত থাকবো। যাও না, বাবার কাছ থেকে একটু চাবিটা নিয়ে আসো প্লিজ। আম্মু আমার কথা শুনে ভেতরে চলে গেল। একটু পরে এসে আমার হাতে চাবি দিয়ে বলল, কিছু খেয়ে যা।
না আম্মু, এখন কিছু খাবো না। গেলাম আমি। বাস থেকে বের হয়ে দোকানের সামনে চলে গেলাম। দোকান খুলে ভিতরে গিয়ে বসলাম। অনেকদিন পর বাবার দোকানে বসছি। একটু কেমন কেমন যেন লাগছে। সকালে কাস্টমার একটু বেশি থাকে, এজন্য কাজে বিজি হয়ে গেলাম। হঠাৎ করে এক কাস্টমার বলল, বিয়ের আগে এত কাজ করতে হবে না, নিজের শরীরে একটু যত্ন নিতে হবে না? ভালো হয়েছে কাল মাত্র, আর আজকেই এত বিজি হয়ে গেলে? সকাল সকাল কিছু খেয়ে এসেছো নাকি? আমি মুখ তুলে কাস্টমারের দিকে তাকিয়ে দেখি ইবা ডাক্তারের পোশাক পরে আমার দোকানের সামনে দাঁড়িয়ে আছে। ইবাকে দেখে হাসি দিয়ে বললাম, তা ডাক্তার ম্যাডাম, আপনি কি হাসপাতালে যান নাকি? হুম, সময় মতো যেতে তো হবে। তবে সকাল সকাল হবু হাজবেন্ডের মুখটা দেখলাম, মনে হচ্ছে যেন আজকে সারাটা দিন আমার ভালোই যাবে। ইবার কথা শুনে একটু লজ্জা পেলাম, তা বললাম, তা ম্যাডাম আপনার কি কিছু লাগবে? হুম, লাগবে তো আপনাকে। এই কথা বলে ইবা হাসতে হাসতে লাগলো। এবার হাসির দিকে তাকিয়ে যেন আমি হারিয়ে গেলাম। ইবা আমার হাত থেকে ফোনটা নিয়ে বলল, মানুষের সমস্যার তো আর শেষ নেই। যদি কোনো দিন বিপদে পড়েন আমাকে একটা কল দেবেন। বিয়ের আগে আমি আবার বিধবা হতে চাই না। তবে সারা রাত ভোর কী চিন্তা করলেন? আপনার বাবা মাকে আমাদের বাসায় পাঠাবেন নাকি? না, আমার বাবা মাকে বলবো আপনার বাসায় আসতে। যা করবেন তাড়াতাড়ি করেন। সবকিছু এত তাড়াহুড়ো করে করলে হবে কি? একটু সময় নেওয়ার দরকার। এই মুহূর্তে বাবা ভেতরে এসে বলল। তা বাবা, সবকিছু ঠিক মতো চলছে তো? আমি বাবাকে দেখে ইবাকে ইশারা করে বললাম চলে যেতে। ইবা আমার সামনে আমার ফোনটা রেখে বলল, সালাম শ্বশুর আব্বা, ভালো আছেন তো? বাবা চোখ বড় বড় করে বলল। শ্বশুর আব্বা মানে? ইবা হাসি দিয়ে বলল, আপনার ছেলেকে জিজ্ঞাসা করেন। আমি এখন গেলাম তাহলে। এই কথা বলে ইবা চলে গেল। আমি তো এখন ভয়ে আছি, না জানি বাবা আমাকে আবার কি করে বলে। নিজের ইচ্ছা মতো সবকিছু করলে হবে না, মাথায় একটু বুদ্ধি শুদ্ধি নিয়ে কাজ করিস। এই পর্যন্ত বললাম, আর বেশি বলবো না। এই নে, এখানে তোর আম্মু খাবার দিয়েছে, খেয়ে দে, কাজে লেগে পড়। আমি চুপচাপ বাবার হাত থেকে খাবারগুলো নিয়ে খেতে লাগলাম। খাবার শেষ হতেই আবার কাজে বিজি হয়ে গেলাম। কাজ করতে করতে প্রায় অনেক বেলা হয়ে গেল। হঠাৎ করে 5-6টা পুলিশের গাড়ি এসে আমাদের দোকান ঘেরাও করে ফেললো। দূর থেকে রৌদ্র ইশারা করে মাথা ঝাঁকিয়ে বলল, উনি যা বলবে সব মিথ্যা কথা, পারলে পালিয়ে যা। আমি চুপচাপ বাবার সাথে দাঁড়িয়েছি। রিয়া পুলিশের পোশাকে আমাদের সামনে এসে আমাকে বলল, মিস্টার লাদেন সাহেব, আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। আপনার বউ আপনার নামে অভিযোগ করেছে। কাকে তুমি দুই পাশ বুঝাতে আসছো? আমার ছেলে ওর বউকে ডিভোর্স দিয়েছে, ওর সাথে এখন কোনো সম্পর্ক নেই। আর কে নাকে রিপোর্ট করছে, এতে আমার ছেলের কি দোষ? আঙ্কেল, আপনি হয়তো এ বিষয়ে জানেন না, এজন্য চুপ করে থাকেন। এখন ভালোই ভালো আমাদের সাথে যাবি, নাকি অন্য ব্যবস্থা করতে হবে? আমি বুঝে গেছি যে আজকে ওরা সম্পূর্ণ প্ল্যান করে আমাকে ধরে নিয়ে আসছে। আমি ইভার নাম্বারে ছোট করে একটা মেসেজ দিলাম যে তোমার বোন আমাকে ধরে নিতে আসছে, আর থানায় নিয়ে গিয়ে কি যে করবে জানি না। ভাবছিলাম তোমাকে হ্যাঁ বলবো, তার হতে দিল না তোমার বোন। রিয়া দৌড় থেকে পিস্তল তাক করে বলল, বাহিরে আয় বলছি, নইলে তোরে গুলি করা কিন্তু আমার অর্ডারে আছে। পরিস্থিতি আর খারাপের দিকে নিয়ে লাভ নেই। আমি দোকান থেকে বের হতেই একজন কনস্টেবল এসে আমার হাতে হাত করে লাগিয়ে দিল। বাবা শুধু আমার মুখের দিকে তাকিয়েছে। আমি জানি এখানে ওনার তেমন কিছু করার নেই। আমাকে ধরে পুলিশের জিপে বসানো হলো। আশ্চর্যের বিষয় এটা যে রিয়া আমার সামনে বসেছে। আমি চুপ করে বসে আছি দেখে রিয়া বলল, ইচ্ছে করলে তোর বাবার সামনে আমি তোরে মারতে পারতাম, কিন্তু দেখ, তোরে সম্মানের সহকারে থানায় নিয়ে যাচ্ছি। থানায় নিয়ে বুঝে আমাকে আদর করবেন? তবে আমার বিশ্বাস আপনি আমার একটা চুলেও বাঁকা করতে পারবেন না। মারবেন তো দূরের কথা। রিয়া আমার কলার চেপে ধরে বলল, এটা তোর বাড়ি না যে চাইলে যা ইচ্ছা তাই করতে পারবি। এটা কিন্তু আমার থানা, এখানে হুকুম চলে আমার। কালকে সকালের ঘটনা মনে আছে তো? রিয়া আমার কথা শুনে ঠাস ঠাস করে আমার গালে চড় দিয়ে বলল, তোর ঠোঁটগুলো কেটে লবণ দিব, আগে তো আমার সাথে থানায় চল। আমি তো দেখতেই চাই আপনার কত পাওয়ার পুলিশ ম্যাডাম। থানায় নিয়ে আমাকে 4 দেয়ালের মাঝে বন্দি করে দিল। রিয়া থানার সবাইকে বলছে, যে এই ছেলেকে মেরে ওকে বেহুশ করতে পারবে সে একদিনে ছুটি পাবে। রিয়ার কথা শুনে অনেকে রাজি হয়ে গেল। রিয়া মাসের চাচাতো বোনের দিকে তাকিয়ে বলল, তোমার বোনকে তো ডিভোর্স দিয়েছে, তোমার যদি রাগ থাকে তো।
রিয়ার কথা শুনে মাইশের চাচাতো বোন ভেতরে ঢুকলো। লাঠি হাতে মাইশের চাচাতো বোন ভেতরে ঢুকে বলল, আজকে কই পালাই যাবি বল? পালিয়ে যাওয়ার জায়গা পাবি কি? আমাকে মেরে দেখতো আগে, পরে না হয় এই কথা বল। মাইশের চাচাতো বোন যে আমাকে মারতে লাঠি তুলবে, ঠিক তখন ইভা ভেতরে ঢুকে চিৎকার দিয়ে বলল, যে আমার হবু হাজবেন্ডের গায়ে হাত তুলবে তার হাত আমি কেটে ফেলবো বলে দিলাম। ইভাকে দেখে আমি হাসি দিলাম আর বললাম, আমি জানতাম ইভা এখানে চলে আসবে। ইভা ওর বোনের সামনে গিয়ে বলল, আপু তুই কাকে ধরে নিয়ে এলি এটা তোর মাথায় আছে? ওর সাথে আমার বিয়ের কথা চলছে আর তুইও কি না? রিয়া চোখ বড় বড় করে ওর বোনের দিকে তাকিয়েছে। শুধু রিয়া না, থানার সবাই ইভার দিকে তাকিয়েছে। ইভার বোনকে নিয়ে একটু আড়ালে চলে গেল। একটু পর দুই বোন হাসতে হাসতে বের হলো। রিয়া সবাইকে বলল আমাকে যেন সম্মানের সাথেই থানা থেকে বের করে। রিয়ার কথা শুনে আমি বোকা হয়ে গেলাম। যে মেয়েটার প্রতিশোধ নেওয়ার জন্য দিন রাত আমার পেছনে পড়ে থাকে, আর সেই মেয়ে কিনা আজকে আমাকে ছেড়ে দিচ্ছে। ইভা কি এমন বললো ওর বোনকে? আমার কাছে বিষয়টা যেন ভালো ঠেকছে না। জেলের ভেতর থেকে বের হতেই ইভা আমার হাত ধরে বলল, আমার কথায় কোনো আঘাত লাগে তাই তো? ওরা কি তোমাকে মেরেছে? আমাকে একবার বলো। না, তেমন কিছু হয় নাই। আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না। চলেন আমার সাথে। এখানে থেকে কি করবেন আর? ইভার সাথে থানা থেকে বের হব, তখন পিছনে তাকে দেখি রিয়া কেমন যেন রহস্যময় হাসি আসছে। আমার মাথায় কিছুই ঢুকছে না, তবে আমার সাথে কিছু একটা তো হতে চলছে। আমি বুঝতে পারছি না কি হবে আমার সাথে। থানা থেকে বের হতে ইভা বলল, আমি দ্বিতীয় কোনো কথা শুনতেই চাই না। এখন বাসায় গিয়ে আপনি আপনার বাবা মাকে নিয়ে আমাদের বাসায় আসবেন, ঠিক আছে? কি বলো এত তাড়াতাড়ি? কিছু জানি না আমি। আপনি বাসায় গিয়ে আপনার বাবা মাকে বুঝিয়ে আমাদের বাসায় নিয়ে আসবেন। আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে আমার করে নেব। সবকিছু একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না ইভা? আমি বাসায় গিয়ে রেডি হচ্ছি, বউয়ের সাজে সাজবো, যাতে আপনার বাবা মা আমাকে দেখে পছন্দ করে। এই কথা বলে ইভা এক মুহূর্ত দাঁড়ালো না। আমি যেন একটা ঘোরের ভেতরে আছি মনে হচ্ছে। এবার কথাগুলো আমার মাথার উপর দিয়ে গেল। কি করব না করব এটাই বুঝতে পারছি না। ধীরে ধীরে বাসার দিকে যেতে লাগলাম, তবে আমার মাথায় মহা এক টেনশন। একটু আগে এবার আমাকে কি বলে গেল, এখন আমার সত্যি ওদের বাসায় যেতে হবে। দরজা খুলে বাসার ভিতরে যেতেই আম্মু এসে আমাকে জড়িয়ে ধরে বলল, বাবা, তোর কিছু হয় নাই তো? ওরা তোর গায়ে হাত তুলে নাই তো আবার? না আম্মু, আমার কিছু হয় নাই, ছাড়ো আমাকে। দেখে মনে হচ্ছে মন খারাপ। কি হয়েছে বাবা, বল আমাকে। বাবা সোফায় বসে বলল, আমি জানতাম তুই ফিরে আসবি। মেয়েটা যেভাবে পাগল হয়ে থানায় দৌড়ে গেছে, আমার ওকে দেখেই এটুকু বিশ্বাস ছিল যে তোর কিছু হবে না। তবে যাই বলিস, মেয়েটা অনেক ভালো। এই মেয়ে তোর কপালে জুটলো কিভাবে, এটাই তো আমি বুঝতে পারছি না। আমি এবার বাবার পাশে বসে বললাম, বাবা একটা কাহিনী তো ঘটে গেছে, এখন আমি কি করবো এটাই বুঝতে পারছি না। কেন বাবা, কি হয়েছে বল আমাকে। আর এত চিন্তিত হয়ে লাভ কি আছে, বল কি হয়েছে আমাকে বল। বাবা, এই মেয়ে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। আজকের থানা থেকে বের হয়ে বলল আমি আর হাসপাতালে যাব না, বাসায় গিয়ে বউ সাজবো, আর আপনি আপনার বাবা মাকে নিয়ে আমাদের বাসায় আসবেন আমাকে দেখতে। এই অল্প কিছুর মাঝে এত কিছু ঘটে গেছে, আমার মাথায় ঢুকছে না বাবা, আমি কি করব না করব। কি বলিস, সত্যি নাকি? বাবা সত্যি। বাবা আম্মুকে বলল, যাও গোসল করে রেডি হয়ে নাও, আজকে আমরা তোমার ছেলের বউকে দেখতে যাব। বাবার কথা শুনে আমি মনে মনে একটু খুশি হয়েছি। যাক, শেষ পর্যন্ত বাবা এসে আমাকে এই বিষয়ে মত দিয়েছে। বাবা আমার মুখের উপর তাকিয়ে বলল, তুই কাউকে পছন্দ করিস এটা আমাদের বলবি না? আমার ভয় হচ্ছে, এই জায়গায় তোর ডিভোর্স হয়েছে কয়েকদিন হলো, এর ভিতরে যদি। বাবা, অতীতে কি হয়েছে না হয়েছে এসব মনে রেখে আমাদের কি কোনো লাভ আছে তুমি বলো? বড় কথা হলো ভাইয়া একটা মেয়েকে পছন্দ করেছে। ছেলে মেয়ে যদি রাজি থাকে তাহলে তো এখানে আমাদের কিছু বলার নাই। তো তুমি কি বলো বাবা? এত কথা বলে লাভ নেই, আমি মেয়ের সাথে আগেই কথা বলেছি। যা তোরা সবাই রেডি হয়ে নিচে আয়। বাবার কথা শুনে উপরে চলে গেলাম। মনের ভেতরে যেন কেমন কেমন করছে, এবার কিনা আমার বউ হবে আমি তো ভাবতেও পারছি না। খুশিতে নাচতে নাচতে রেডি হতে লাগলাম। সুন্দর করে হিরো সেজে রুম থেকে বের হলাম। নিচে যেতে একা বলল, একদম হিরোর মতো লাগছে আমার ভাইয়াকে। ভাবি দেখলে তো একদম পাগল হয়ে যাবে। হয়েছে, আর প্রশংসা করতে হবে না। তবে তোরে অনেক অনেক ধন্যবাদ আমার প্রিয় বোন। ভাইয়া, এবার বোন রিয়া
আবার তো কোনো ঝামেলা সৃষ্টি করবে না? না, সবকিছু মিটমাট হয়ে গেছে, তোর আর চিন্তা করতে হবে না। এখন চল যাওয়া যাক। আরে বাবা, এত পাগল হবার দরকার নাই। দাঁড়া, বাবা মা রেডি হয়ে বের হোক। ও তাই তো, খুশির ঠেলায় সবকিছু এখন ভুলে গেছি। বিয়ের পর তো এটাও ভুলে যাবি যে আমি তোর ছোট বোন। তুই তো সবকিছু জানিস মনে হচ্ছে। জানি, বলা লাগবে কেন? বিয়ে করে তো বউ যা বলে তাই করিস। তোরে আমি চিনি না? একার কথা শুনে আমার মন খারাপ হয়ে গেল। আসলেই একা যেই কথাগুলো বললো সবকিছু তো সত্যি। আমি মায়ের কথা শুনে এই পরিবার ছেড়ে দূরে চলে গিয়েছিলাম। না পেলাম একটু সুখ, না পেলাম শান্তি। একা আমার হাত ধরে বললো, সরি ভাইয়া, কিছু মনে করিস না। আসলে আমি একটু উল্টাপাল্টা কথা বলে ফেলেছি। আরে না, তুই উল্টাপাল্টা বলবি কেন? যা বললি সবকিছু সত্যি কথাই। দুই ভাই বোন মিলে কি কথা বলছিস? বাবা, আমার ছেলেকে তো দেখে একদম হিরোর মতোই লাগছে। বাবা কই আম্মু? এ কথা বলতে বাবাও বের হয়ে আসলো। সবাইকে নিয়ে বাসে তালা দিয়ে বের হলাম। রাস্তায় যেতে দেখি রৌদ্র মাত্র থানা থেকে এসেছে। আমাকে দূর থেকে দেখেই বলল, কিরে বন্ধু, আঙ্কেল আন্টিকে নিয়ে কোথায় যাওয়া হচ্ছে? কই আর যাবো, যাই তো তোমাদের ম্যাডামের বাসায়। কি কস, ওখানে কেন? রিয়ার ছোট বোন, এবার সাথে আমার বিয়ের কথা চলছে। জানিস না তুই কিছু? বন্ধু এইদিকে আয়, তোর সাথে আমার কিছু কথা আছে। 5 মিনিট। যা, তাড়াতাড়ি কথা বলি নেই। আম্মুর কথা শুনে আমি রৌদ্রর কাছে চলে গেলাম। কি বললাম, তুইও চল তাহলে আমাদের সাথে। এই তুই বিয়ে করিস না, তোরে মারার জন্য ওরা দুই বোন মিলে প্ল্যান করছে। আমার কথা তুই বিশ্বাস কর। তোর আর ভয় দেখাস না আমাকে। সেদিন তুই যেভাবে বললি আমি তো ভয় পেয়েছিলাম। বাবা না জানি আমাকে ধরে নিয়ে কি করে। তুই কিছুই তো করতে পারো না। তুই আমার বন্ধু, এজন্য আমি তোর ভালোর জন্য বলেছি। শেষে আমার একটা কথা তুই মিলিয়ে নিবি যে ইভা কখনো তোর বউ হবে না। আমি গেলাম, সূত্রে জানতে পেরেছি ইভার বিয়ে ঠিক করা আছে, আর ওর সেই হবু বর বিদেশে থাকে। থাক, তোর আর আমাকে কিছু বলতে হবে না। তুই তো থাকিস রিয়ার সাথে। না জানি রিয়া তোরে কি কান মন্ত্র দিয়েছে, ও জানে। আমি আমার বুকের ওপর হাত দিয়ে বলতে পারি ইভা কতটা ভালো একটা মেয়ে। আমার কথা তো বিশ্বাস করলি না? ঠিক আছে, যা, বিয়ের দিন পর্যন্ত দেখ কি হয়। তোর সাথে তো আমার একদিন হলো বন্ধুত্ব হয়েছে, তোর কথা কিভাবে আমি বিশ্বাস করবো বল? আমার সাথে যদি একদিন হয় তোর বন্ধুত্ব, তাহলে ইভার সাথেও তোর বিয়ের কথা চলছে একদিন হলো। ইভা যা বলবে সব কি সত্যি কথা হয়ে যাবে বল? একদিন হলো ইভা তোর জীবনে এসছে, ও যা বলবে সব বিশ্বাস করবি? তাহলে আমি কি অপরাধ করলাম রে? যখন বিপদে পড়বি তখন ঠিকই আমার কথা মনে পড়বে, মিলিয়ে নিস। আগের বউ তোর সাথে প্রতারণা করেছে, এর জন্য ভাবলাম তোর একটু সাহায্য করি, কিন্তু তুই। ভাইয়া, তাড়াতাড়ি আয় বলছি, আর দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না। রৌদ্র হাসি দিয়ে বলল, আমি অন্তত দোয়া করি সব কিছু যেন ভালোভাবেই হয়ে যায়। রৌদ্র আর কিছু না বলে ভেতরে চলে গেল। আমি গাড়ির কাছে গিয়ে ভেতরে বসে গেলাম। সবকিছু যেন একটু আমার কাছে এলোমেলো লাগছে। আমার মন বলছে এখানে কিছু তো হবে, তবে কি যে হবে এটাই আমার মাথায় আসছে না। এসব চিন্তা করছি, হঠাৎ করে ফোনটা বাজতে লাগলো। ফোন রিসিভ করতে ওপাশ থেকে ইভা বলল, আমি তো সেই কখন থেকে রেডি হয়ে বসে আছি। আপনি আসবেন কখন? নাকি আপনাকে বাসা থেকে তুলে নিয়ে আসতে হবে? না গো ম্যাডাম, বাসা থেকে তুলে আনতে হবে না। আমরা এখন রাস্তায় আছি, অল্প কিছুক্ষণের ভেতরেই চলে আসবো। সাথে আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে আসছেন তো নাকি? সবাই আছে সাথে। উম, আমার কথা শোনার জন্য বাসায় আসেন। আজকে আপনার জন্য স্পেশাল একটা সারপ্রাইজ আছে। এবার কল কেটে দিতে একা বলল, ভাবে নাকি ভাইয়া? হুম। আমার কাছে দিদি, একটু কথা বলতাম। বাসায় গিয়ে মন মতো কথা বলে নিবি। কিছুক্ষণের ভিতরে ইবাদের বাসার সামনে চলে গেলাম। ওদের বাসার সামনে নামতেই একজন মুরব্বী লোক এসে আমার বাবাকে সালাম দিল। ওনাকে দেখে বুঝে গেলাম যে এটা ইভার বাবা। আমাদের সবাইকে বাসার ভেতরে নিয়ে যাওয়া হলো। আমি একার পাশে চুপটি করে বসলাম। আমাদের সামনে ইভার বাবা, মা আর অচেনা একটা মেয়ে বসে আছে। বাবা সরাসরি বলল, ছেলে মেয়ের হয়তো আগে কথা হয়েছে, আমার ছেলের আগে একটা বউ ছিল। এটা বাবাকে থামিয়ে ইভার বাবা বলল, এই বিষয়ে আপনাদের কিছু বলতে হবে না, আমার মেয়ে সব কিছু বলেছে আমাকে। ছেলে আর মেয়ে যেখানে নিজেরা নিজেদের পছন্দ করছে সেখানে আমাদের আর কোনো আপত্তি নাই। আপনাদের মতামত কি?
হুম, আমিও তো এই কথাই বলি। ঘর সংসার করবে ছেলে মেয়ে। এখানে যদি ওরা একজন আরেকজনকে পছন্দ করে তাহলে আমাদের আর আপত্তি কি? এবার বাবা আলহামদুলিল্লাহ বলে বলল, রিয়ার মা, এবারকে নিয়ে আসো ওদের সামনে। রিয়ার আমরা শুনেই আমার মাথায় একটা প্রশ্ন উঠে গেল যে রিয়াকে রেখে ছোট বোনকে কেন বিয়ে দিচ্ছে। ও তো সেদিনও তো ইভা বললো আমার বোন কখনো বিয়ে করবে না, ও একা থাকতে পছন্দ করে, বড়জন বিয়ে করবে না তো আর কি করা। এজন্য ছোট মেয়ে তো আর বসে থাকবে না। এবার মা ভেতর থেকে ইভাকে নিয়ে বের হলো। ইভা হাতে চায়ের কাপ আছে, কিন্তু ইভা পুরো মুখ শাড়ির আঁচল দিয়ে ঢেকে রেখেছে, এজন্য দেখতে পারছি না। এক এক করে ইভা সবাইকে চায়ের কাপ দিল, কিন্তু আমাকে কিছু খেতে দিল না। একা আমার কানে কানে বলল, ভালো হয়েছে, শ্বশুরবাড়ি এসে না খেয়ে যাবি? এবার মাথার ঘোমটা সরিয়ে দিয়ে বলল, আশা করি আমার মেয়েকে আপনাদের পছন্দ হবে। বাবার আম্মু তো এক বাক্যে বলে দিল, মাশাল্লাহ, এবার মনে হচ্ছে যেন আমার একটা মনের মতো বউ পাবো। ইভা আমার দিকে তাকিয়ে চোখ টিপে ইশারা করে বলল। কি সাহেব, পছন্দ হয়েছে? আমি হাত উপরে তুলে বললাম, একদম সেই থেকে সেই সুন্দরী লাগছে। একে এবার আমার কানের কাছে মুখ নিয়ে বলল, আরে কি যে ভালোবাসা! একজন আরেকজনকে ইশারা করে ভালোবাসা প্রকাশ করছে। ইস, কি রোমান্টিক সিন! দেখ বোন, এভাবে বলিস না, লজ্জা করে না আমার? একা আমার কথা শুনে সাথে সাথে দাঁড়িয়ে বলল, সেই কখন থেকে আমার ভাই বলছে ভাবির সাথে একটু কথা বলবে, কিন্তু আপনারা ওকে কোনো সুযোগই দিচ্ছেন না। আমার ভাইয়ার আর সহ্য হচ্ছে না, প্লিজ আপনারা। আমার হবু শাশুড়ি বলল, যাও বাবা, কথা বলো। আমি কি তোমাদের না করছি? ইভা, ওকে নিয়ে যা তোর রুমে, আমরা বিয়ের দিন তারিখ ঠিক করে নিই। একার হাতে জোরে চিমটি দিয়ে বললাম, আগে বাসায় যাই, পরে তোরে আমার দেখার আছে। আমি তোরে বলছি এবার সাথে আমি আলাদা করে কথা বলতে চাই। একা দাঁত বের করে হেসে বলল, বলতে হবে কেন? আমি জানি তো তোর মনের ভেতরে কি চলছে। একার কথা কানে না নিয়ে এবার পেছনে পেছনে যেতে লাগলাম। ইভা আমাকে ওর রুমের ভেতরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। এবার দরজা বন্ধ করে আয়নার সামনে বসে শরীরে সুঘ্রাণ জাতীয় কিছু একটা দিতে লাগলো। আমার নজর গেল উপরে। উপরে আমি ক্যামেরার মতো ছোট একটা কিছু দেখলাম, তবে দূর থেকে এতটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। এবার আমার সামনে দাঁড়াতেই ওর শরীর থেকে মাতাল করা একটা ঘ্রাণ ভেসে আসছে, যেই ঘ্রাণ আমাকে ওর কাছে টেনে নিচ্ছে। আমার মুখ থেকে কাপড়টা সরিয়ে দিন না। আমি আপনার জন্য এত সুন্দর করে সাজলাম, শুধু আপনাকে দেখানোর জন্য। আমি এবার মুখের উপর থেকে সে আঁচল সরিয়ে দিয়ে বললাম, সত্যি তোমাকে আজকে দেখতে দারুণ লাগছে। বিয়ের আগে তোমার সাথে কিছু করা পাপ বলে নিজেকে কন্ট্রোল করছি। ওর লাইট বন্ধ করে সেই কখন এবার আমার মুখে হাত দিয়ে বলল, থাক, আর বলতে হবে না। এসব শুনলে আমার লজ্জা করে। এই কয়েকটা দিন সহ্য করেন, তারপর আমাকে সম্পূর্ণ হক হিসাবে পাবেন। অপেক্ষা করতে মন চায় না। বাদ দেন, আপনাকে চা দিই নাই বলে কি আপনার মন খারাপ হয়েছে? একটু মন খারাপ হয়েছে। সবার সামনে আমাকে লজ্জায় ফেলে দিলেন। ইভা আমার সামনে দাঁড়িয়ে আমার মুখের কাছে ওর মুখটা নিয়ে খুব সুন্দর করে আমার মাথা চেপে ধরে ওর ঠোঁটের উপর আমার ঠোঁট বসিয়ে দিল। আমি খুব যত্ন সহকারে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁটগুলো মিলিয়ে নিলাম। এবার ঠোঁটের মাঝে এত মিষ্টি আমি আগে জানতাম না। আমি এবার ঠোঁট ললিপপের মতো আমার ঠোঁটের ভিতরে নিয়ে নিলাম। জানি না এভাবে কতক্ষণ ছিলাম। তখন এবার মাথা সেরে ওর ঠোঁটগুলো আমার ঠোঁটের ভেতর থেকে আলতো করে আলাদা করে নিলাম। তখন এবার একটু দূরে দাঁড়িয়ে চোখ বন্ধ করে নিল। বুঝলাম এবার লজ্জা পেয়েছে। বাম হাত দিয়ে ঠোঁটে লিপস্টিক মুছে বললাম, এভাবে যদি প্রতিদিন একটু একটু করে কিস খাওয়াতে তাহলে আমি তোমার জন্য একটা জান কুরবানি করে দিতাম। এবার চোখ খুলে দরজার কাছে গিয়ে দরজা খুলে বের হয়ে যাবে, তখন আবার ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে কিছু একটা দেখে আবার দরজা বন্ধ করে আবার সামনে এসে দাঁড়িয়ে বলল, একটু লজ্জা পেয়েছিলাম, এজন্য চলে যাচ্ছিলাম। কিন্তু আমি আমার হবু স্বামীকে রেখে কিভাবে যাব? এত লজ্জা পেয়ে কি লাভ ম্যাডাম? আজকে ঠোঁটগুলো আয়ত্ত করে নিলাম, কোনো একদিন পুরো তুমিটাই আয়ত্ত করে নেব। এভাবে লজ্জা দিলে আমি কিন্তু চলে যাব বলে দিলাম। আচ্ছা বাবা, লজ্জা দেবো না, আমার ভুল হয়ে গেছে। এই যে কানে ধরলাম বাবা, তবে আমার ডাক্তার ম্যাডামের যে এতটা লজ্জা আমি নিজেও আগে জানতাম না। চলেন এখন বাইরে যাওয়া যাক। এবার হাত ধরে বিছানায় বসে বললাম, তোমার সাথে একটু ভালো করে কথা পর্যন্ত হয় নাই, এত তাড়াতাড়ি বাইরে চলে যাবা? এবার আমার হাত ধরে বলল, তা মশাই, আপনি কি বলতে চান বলুন, আমি চুপটি করে শুনি আপনার কথা। তুমি এত মিষ্টি কেন বলো? আপনার মিষ্টি খেতে বুঝি খুব ভালো লাগে না? আমার তো মিষ্টিই পছন্দ। এমন মিষ্টি যদি প্রতিদিন পেতাম তাহলে এই মিষ্টি খেতে বারবার তোমাকে কাছেই আসতাম। আগে বিয়েটা করেন,
তারপর প্রতিদিন খেতে পারবেন। ইভা, তোমার বোনকে তো দেখতে পেলাম না। আর বলিয়েন না, আপু তো সবসময় ওর কাজ নিয়ে বিজি হয়ে যায়, সারাদিন শুধু থানা নিয়ে পড়ে থাকে। এজন্য তো আপু কাউকে এত বেশি সময় দিতে পারে না। দেখেন না, আজকে আমার বিয়ের মেহমান আসছে, এরপরেও কাজে বিজি। আপু তো আপনার উপর খুব রেগেছিল। আমি আপনার হয়ে আপুর কাছে মাপ চেয়েছিলাম বলে মাপ পেয়ে গেলেন, নইলে আপু আপনাকে জেলে ঢুকিয়ে ইচ্ছে মতো মারতো। এবার থতনি ধরে বললাম, সামনে আমার বউ হবে, এইটুকু তো করতে হবে। আমার অনেক ইচ্ছে আছে। আপনাকে নিয়ে কক্সবাজার হানিমুনে যাব, আপনাকে নিয়ে পাহাড়ি এলাকায় যাব, রাঙামাটি যাব, দুর্গাপুর যাব, আরও কত জায়গায় আপনাকে নিয়ে আমার ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে, হিসেব নেই। একা বাইরে থেকে বলল, কিরে, তোদের কথা কি হলো? নাকি বিয়ের আগে বাসর রাতের কাজ সেরে নিচ্ছিস? এবার হাত ছেড়ে দিয়ে বললাম, দেখছো আমার বোন কিভাবে আমার পেছনে পড়ে থাকে। কই তোমার সাথে আমি একটু একাকিত্ব সময় পার করব, তা আর হতে দিল না। পরে অনেক সময় পাবেন, এখন চলে যাই। দরজা খুলে একাকে বললাম, বাসায় আগে যেতে দে, পরে তোর দেখ আমি কি অবস্থা করি। একা দাঁত বের করে বলল, দেখছেন ইভা ভাবি, ভাইয়া আমাকে কি বলে? আমি আর ওদের মাঝে না থেকে বের হয়ে নিচে চলে আসলাম। নিচে এসে শুনি আর মাত্র 5 দিন পর আমার আর ইভার বিয়ে। বুঝলাম না এত তাড়াতাড়ি বিয়ের দিন ঠিক করলো কেন। দেখি আগে বাসায় যাই। সবকিছু শেষ করে বাসায় যাওয়ার উদ্দেশ্যে সোফা থেকে উঠলাম। দরজা পর্যন্ত এসে পিছনে তাকালাম, কিন্তু আমি উপরে রিয়ার মতো কাউকে দেখলাম। আমাকে পিছনে তাকাতে দেখে মেয়েটাও ভেতরে চলে গেল। আমি শিওর যে এটা রিয়া, কিন্তু ইভা তো বললো রিয়া থানায় কাজ নিয়ে বিজি। ইভা আমাদের ইশারা করে বলল, কি হয়েছে? আমি বললাম, রিয়ার মতো কাউকে আমি উপরে দেখলাম। এটা বলতে ইভার মুখ কালো হয়ে গেল। ও মুহূর্তে হাসি দিয়ে বলল, আরে না, তোমাদের দেখাই ভুল। আপু তো থানায় আছে। এখন বাসায় যাও সুন্দর মতো। তোমার কিছু হলে আমি কিন্তু অসহায় হয়ে যাব। ইভার দিকে ইশারায় কেস ছুড়ে দিয়ে বললাম, আমার কিছু হবে না ম্যাডাম, আপনার চিন্তা করতে হবে না। তাহলে আমি গেলাম। ইভা হাসি দিয়ে বলল, আচ্ছা যান গো, আবার অতি শীঘ্রই দেখা হবে। গাড়িতে বসার পর আননোন নাম্বার থেকে একটা মেসেজ আসলো, যেখানে লেখা আছে, নিজের বিপদ নিজেই টেনে আনলি তো, ফেসে গেলে বিপদে, এখনো সময় আছে, এই মেয়েকে বিয়ে করিস না, তাহলে হয়তো বাঁচতে পারবি। আমি মেসেজটা কেটে ফোনটা পকেটে ঢুকে দিলাম। এবার সুন্দর মেয়ে, তার উপর আবার ডাক্তার, ওকে হয়তো অনেক ছেলেই পছন্দ করতে পারে। এই জন্য আমাকে এসব উল্টাপাল্টা মেসেজ দিয়ে ভয় দেখাচ্ছে। আমি যেভাবে ভয় পাই না, ওরা বোধ হয় তা আর জানে না। বাসায় গিয়ে খেয়ে টেয়ে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি মাহি আমার ছোট বোনের সামনে বসে আছে। মাহিকে দেখে বললাম, কি মাহি, কখন আসছো? জান ভাইয়া, আপনি আর আমার সাথে কথা বলবেন না। বউ দেখলেন একা একা, আবার বিয়েটাও কি একা একাই করে নেবেন? তোমাকে কল দিতে চেয়েছিলাম, কিন্তু মনে ছিল না আমার। আপনার মনে থাকবে কেন? এখন তো আমাদের বাসা থেকে চলে আসছেন, আমাকে তো এখন ধীরে ধীরে ভুলেই যাবেন। জানি তো, আমি সব জানি। হয়েছে, তোমার ফালতু কথা রাখো। এখানে আসছো ভালোই হয়েছে, সবাই মিলে আজকে বসে বসে আড্ডা দেবো। আমি গিয়ে সবার সামনে বসলাম। আড্ডা দিতে দিতে রাত হয়ে গেল। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো ফোনের শব্দে। ঘুম ঘুম চোখে ফোন রিসিভ করে বললাম, হ্যালো, কে? কে? মানে তুমি আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলে? আরে ইভা, তুমি? তোমাকে ভুলে যাই নাই, এখনো ঘুমাচ্ছি তো এই জন্য। ও আচ্ছা, তাই বলেন। এখন তাড়াতাড়ি রেডি হয়ে মার্কেটে চলে আসেন। সকাল সকাল আবার মার্কেটে কেন? কয়টা বাজে আপনার খেয়াল আছে সাহেব? 10টার উপরে বাজে। এখন তাড়াতাড়ি রেডি হয়ে আসেন বলছি। আচ্ছা তুমি একটু অপেক্ষা করো, আমি ফ্রেশ হয়ে বের হচ্ছি। 10 মিনিটের মধ্যে আমাদের বাসায় সামনে আসবেন। কিভাবে আসবেন আমি জানি না। যদি একটু লেট হয় না, তাহলে গুনে গুনে আমি আপনার কাছ থেকে হিসাব নিব বলে দিলাম। এবার ফোন কেটে আমি ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে নামতে আম্মু বলল, টেবিলে বসো, আমি নাস্তা রেডি করছি। লাগবে না আম্মু, বাইরে থেকে কিছু খেয়ে নেবো। বাসা থেকে বের হয়ে সরাসরি একটা রিক্সা নিয়ে এবার বাসার সামনে চলে গেলাম। গিয়ে দেখি ইভা দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে রিক্সায় উঠে আমার পাশে বসে বলল, আপনার ভাগ্য ভালো যে 1 মিনিট আগে আসছেন, নাহলে আজকে আপনার খবর ছিল। আমি জানি তুমি আমার গায়ে হাত তুলতে পারবে না, তুমি আমার লক্ষ্মী বউ না। ইভা আমার হাত জড়িয়ে ধরে বলল, বউ তো এখনো হই নাই, তবে খুব শীঘ্রই হব।
ইভাকে নিয়ে আমি মার্কেটে চলে গেলাম। হবু বউ মার্কেট করবে, টাকা তো আমার দিতে হবে নাকি। সবকিছু শেষ করে বাসায় চলে আসলাম। দেখতে দেখতে সে অপেক্ষার দিনটা চলে আসলো। আজকে আমি ইভাকে বিয়ে করতে যাচ্ছি, কিন্তু এই কয়েকদিন ধরে রৌদ্রকে একটুও দেখি নাই। রৌদ্র কি আবার কোথাও চলে গেছে নাকি? ওর ফোন নাম্বার নিতেও আমার মনে ছিল না যে একটু দেখে আসি রৌদ্র কোথায় আছে। রৌদ্রের রুমের সামনে গিয়ে দেখি ওর রুমে তালা ঝোলানো, ও কোথাও যায় নাই। এই কয়েকদিন ও আমার নজরেই পড়লো না, কাহিনী কি? তোর ওর জন্য আমার এত চিন্তা করে লাভ আসেনি। ও আমার একদিনের বন্ধু, যে আমি গিয়ে শুভ কাজটা সেরে আসি। আমি আমার রুমে গিয়ে দ্বিতীয়বারের মতো বরের কাপড় পরে রেডি হয়ে নিলাম। আত্মীয় স্বজনের মাঝে গ্রাম থেকে শুধু আমার চাচাতো ভাই বোন এসেছে। রেডি হয়ে নিচে নামতে একা বলল, রেডি হতে এত দেরি লাগে? আমরা সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। আর অপেক্ষা করতে হবে না বোন আমার, এখন চলেন যাওয়া যাক। আমি গিয়ে আম্মুর পাশে বসলাম। গাড়িতে বসার পর আবার ইভা কল দিল। যতক্ষণ পর্যন্ত আমি এই মেয়েকে বিয়ে না করব, ততক্ষণ পর্যন্ত এই মেয়ে আমাকে জ্বালিয়ে মারবে, আমি বুঝতে পারছি। আমি ফোন রিসিভ করে আস্তে করে বললাম, এই মেয়ে তোমার কি একটু সহ্য হচ্ছে না? না, আমার সহ্য হচ্ছে না। সেই কখন থেকে আপনার জন্য বউ সেজে অপেক্ষা করছি, কিন্তু আপনার আসার কোনো খবর নাই। তাড়াতাড়ি আসেন বলছি। আমি গাড়িতে আছি, কিছুক্ষণের ভেতরেই চলে আসবো। ফোন কেটে দিয়ে আবার চুপটি করে বসলাম। অল্প কিছু সময়ের ভিতরে ইবাদের বাসার সামনে চলে গেলাম। মুখের উপর রুমাল চেপে গাড়ি থেকে নামলাম। আমি নিজে একা একা হেঁটে বিয়ের পিড়িতে গিয়ে বসলাম। আমাদের বিয়ে দেখার জন্য অনেকেই এখানে আসছে। আমার কেমন যেন একটু লজ্জা লজ্জা লাগছে। আগেও বিয়ে করেছি, কিন্তু এইবার সাথে কেউ না থাকার কারণে লজ্জা লাগছে। আমি একা বসে আসছি দেখে মাইয়ার একা আমার পাশে বসলো। একা আমাকে বলল, ভাইয়া, এখানের পরিবেশ আমার কাছে সুবিধাজনক মনে হচ্ছে না। সবকিছু কেমন যেন একটু রহস্যময় লাগছে। সারাদিন ভূতের মুভি দেখিস তো, এই জন্য তোর কাছে সবকিছু রহস্যময় লাগছে। চুপ করে বসে থাক, বললে মাথা একটা দিব। আমার কথা শুনে একা চুপ হয়ে গেল। এই তো ইভাকে কয়েকজন ধরে আমার কাছে নিয়ে আসছে। ইভা আমার সাথে বসে লম্বা করে মুখের উপর ঘোমটা টেনে নিল। আমি আস্তে করে বললাম, তো ম্যাডাম, আমি কি আপনার চেহারা একটু দেখতে পারবো? ইভাও কণ্ঠ নিচে নামে বলল, এত দেখতে হবে কেন সাহেব? একটু অপেক্ষা করতে পারেন না? আমি বলি কি, একেবারে বাসরাতে দেখবেন আমাকে। এর মাঝে কাজী এসে বলল, সবাই যেহেতু রেডি আছে, তাহলে আমি বিয়ের কাজ শুরু করি, কেমন? এই কথা বলে কাজী লিখতে শুরু করলো। কাজী যখন আমাকে বলল কবুল বলার জন্য, তখন ইভা বলল, কাজী সাহেব একটু দাঁড়ান, আমার কিছু কথা আছে। আগে বিয়ে তো শেষ হয়ে যাক মা। কাজের কথা না শুনে আমাদের সবাইকে অবাক করে এবার দাঁড়িয়ে মুখের উপর থেকে ঘোমটা সরিয়ে আমাকে সরাসরি বলল, কুত্তার বাচ্চা, তোরে আমি বিয়ে করব? তোরে এই কথা বলল কে রে? তবে আমি বিয়ে করব। এবারে আমার কথা শুনে আমি বোকা হয়ে গেলাম। এবার দিকে তাকে বললাম, কি বলো এসব? তোমার কি মাথাটা গেছে নাকি? এবার আমার পাঞ্জাবির কলার শক্ত করে ধরে ঠাস ঠাস করে আমার গাড়ি দূরে চড় দিয়ে বলল, তোরে আমি বিয়ে করব তুই ভাবলি কি করে? এতদিন তোর সাথে আমি অভিনয় করেছি, যাতে সবার সামনে তোরে আর তোর পরিবারকে অপমান করতে পারি। আমার শরীরের উপর পানি দিবি, আমার আব্বুকে লিপ কিস করবি, আর আমি তোকে ছেড়ে দেবো রে গোলামের ভূত? তোর মতো ছোট লোকের বাচ্চাকে আমি বিয়ে করব? তুই ছোট লোক, তোর বাবাও ছোট লোক, তোর বোন তো নষ্ট একটা মেয়ে। এবার যা বলছো বেশি হয়ে যাচ্ছে বলে দিলাম। এতক্ষণ আমি কিছু বলি নাই বলে কি আমার পরিবারকে যা ইচ্ছে তাই বলবে? এর মাঝে চারদিক থেকে পুলিশ আমাদের এসে ঘেরাও করে ফেললো। দিয়ে গাড়ি থেকে নামতে নামতে বললো, আমি তোরে আগেই বলেছি, আমার সাথে লাগতে আসবি না। আমি তোরে ন্যাংটা করে রাস্তায় পিটাবো। আজকে সেই দিন এসে গেছে। আমার প্রিয় বোন ইভা, তোরে অনেক অনেক ধন্যবাদ। তোর জন্য আজকে এত কিছু হয়েছে। কি বলো আপু, ধন্যবাদ দিতে হবে কেন? তুমি তো জানো, তোমাকে কেউ অপমান করলে আমি সহ্য করতে পারি না। আর রাস্তায় টাকার খুঁচিয়ে ঘরের মুচি তোমাকে অপমান করে, এত বড় সাহস! বাবা দূর থেকে বলল, তোমরা সবাই মিলে মিশে। এই পর্যন্ত বলতেই একটি কনস্টেবল এসে বাবার মাথার কাছে পিস্তল ঠেকে বলল, কথা বললে খবর আছে বলে দিলাম। আমি দূরে থেকে রৌদ্রের দিকে তাকালাম। রৌদ্র মাথা নিচু করে বলল, আমার এখানে কিছু করার নেই বন্ধু। আমি তোরে বাঁচাতে আগেই সব কিছু বলেছিলাম, কিন্তু তুই বিশ্বাস করলি না। আমি আমার পরিবারের মানুষগুলোর দিকে তাকিয়ে অসহায় হয়ে গেলাম। আমি চোখ বন্ধ করে দিলাম। আমি যে কত বড় একটা ভুল করে ফেললাম এবারকে বিশ্বাস করে এখন বুঝতে পারছি। তবে সময় হারিয়ে সবকিছু বুঝতে পারছি।
চোখ বন্ধ করে কি চিন্তা করিস? পালানোর জায়গা পাবি না আজকে। আমার সাথে তুমি যা ইচ্ছে তাই করো, প্লিজ আমার পরিবারকে ছেড়ে দাও। ইভা পা থেকে জুতা খুলে হাতে নিয়ে বলল, আগে আমার ভিতরে থাকা রাগটা কিছুটা মিটিয়ে নি। এতদিন তোরে সব কিছু মুখ বুজে সহ্য করেছি। এই কথা বলার পর ইভা একের পর এক জুতা দিয়ে আমার গালে মারতে লাগলো। আমি শুধু চোখ বন্ধ করে সবকিছু সহ্য করছি। এসব কিছু দেখার আগে আমার মরণ হলো না কেন? আমার মরে যাওয়াই বেশ ভালো ছিল। আমাকে মারতে মারতে ইভা একটা সময় হাঁপিয়ে গেল। আমাকে মারা বন্ধ করে ইভা বলল, আপু, আমার সব রাগ মিটে গেছে। এ নাও তোমার জিনিস, এখন তুমি বুঝে নাও আপু। আমি চোখ খুলে ইভাকে বললাম, আমার উপর প্রতিশোধ নিলে আগেই দিতি, এভাবে সবার সামনে। তোরে এখনো যে মারি নাই এটা নিয়ে খুশি থাক। সেদিন মন চেয়েছিল তোরে আমি মেরেই ফেলি, শুধু তোর উপর প্রতিশোধ নেওয়ার জন্য এত কিছু করেছি। আমি ছেলেটা খুব ঘাড় করা, একবার এখান থেকে আমি যেতে পারলে তোর অবস্থা সিরিয়াস করে দেবো। যা, সবার সামনেই বললাম, তোর এই রুমে নিয়ে গিয়ে এক রাত জোর করে সব কিছু করবো। পরে তোর এই রূপের উপর আমি মুতে দেবো। আমাকে তোরা দুই বোন মিলে কিছুই করতে পারবে না। এই কথা বলে মনে হয় আমি খুব বড় অপরাধ করে ফেলছি। রিয়া আমাকে লাথি দিয়ে নিচে ফেলে বলল, তোর তো সাহস কম না, আমার বোনকে নিয়ে এত বড় একটা কথা বললি। আজকে তোরে আমি খাইছি। রিয়া আর ইভা আমাকে নিচে ফেলে ইচ্ছে মতো মারতে লাগলো। আমি শুধু মুখ বুজে মার খেতে লাগলাম। আমাকে আধমরা করে রৌদ্রকে বললো আমার পরিবারের সবাইকে বাসায় দিয়ে আসতে, আর আমার উপর থেকে রাগ মিটে গেলে আমাকে বাসায় রেখে আসবে। আম্মু চিৎকার দিয়ে বলল, আমি আমার ছেলেকে রেখে কোথাও যাব না। তোমার কাছে অনুরোধ করে বলছি, ওকে ছেড়ে দাও প্লিজ। ও আর কখনোই তোমার সামনে আসবে না। আমাকে নিচ থেকে টেনে উপরে তুলে বলল, ইচ্ছে ছিল তোর শরীর থেকে সব কিছু খুলে তোরে মারবো, কিন্তু আন্টির মুখের দিকে তাকিয়ে তোরে ছেড়ে দিলাম। আশা করি বাকি জীবনেও আর আমার সাথে লাগতে আসবি না। আমার বোনকে তুই বিয়ে করবি শালা। তোর কি সেই যোগ্যতা আছে রে? রাস্তার টোকাই ছেলে, যা এখান থেকে। আমি ঘুরে রিয়ার দিকে তাকিয়ে কিছু বলবো, তখন দুটো মাইক্রো ভেতরে ঢুকলো। মাইক্রো ভেতর থেকে যে লোকটা নামলো তাকে দেখে সবাই বিজি হয়ে গেল। কেউ ওনার ব্যাগ হাতে নিচ্ছে, কেউ ওনাকে নিরাপত্তা দিচ্ছে। ওনাকে দেখে বুঝলাম হয়তো মন্ত্রণালয় থেকে এসেছে। ব্যথার যন্ত্রণায় আমি তো ভালো করে পর্যন্ত দাঁড়াতে পারছি না। সেই মুরব্বী লোকটা এসে আমার সামনে দাঁড়ালো আর দাঁড়িয়ে বলল, কি ব্যাপার? তোমার মুখ থেকে রক্ত বের হচ্ছে কেন? তুমি তো নতুন জামাই। তোমাকে কেউ কি মেরেছে? না স্যার, ওকে আবার কে মারবে? এই তো একটু পড়ে গেছিল, আর একটু পরেই বিয়ের কার্যক্রম শুরু হয়ে যাবে। মুরব্বী লোকটা বলল, ও তাই নাকি? তবে তুমি আজকে ইউনিফর্মে কেন? রিয়া, তোমাকে কতবার বলছি কাজ নিয়ে এত সিরিয়াস হওয়ার দরকার নেই। আজকে বিয়ের দিনেও পুলিশের পোশাক পরে আসো, এটা কি রিয়া? যাও তাড়াতাড়ি শাড়ি পরে আসো। না থাক, শাড়ি পরতে হবে না, পরে দেরি হয়ে যাবে। তুমি বরং এই ছেলের পাশে বসো, আমি তোমার বিয়েটা দেখে যাই। স্যার, এই ছেলের সাথে তো আমার ছোট বোনের। আপু, এখানে আমাকে টানবে না। আমি এই ঝামেলার ভিতরে নাই। সব কিছুর মূল তুই। এখন তুই সব কিছু সামলে নে। আহা, এত কথা বলে কি লাভ? রিয়া, তুমি তোমার হবু হাজব্যান্ডের পাশে বসো তো তাড়াতাড়ি। তুমি তো এই বাড়ির বড় মেয়ে, সবার আগে বিয়ে হলে হবে তোমার। কাজী সাহেব, আপনি বিয়ে পড়ান। আমি মনে মনে বললাম, উনি কোনো সমাধানের লোক নয়। ওনার মুখের উপর কথা বলার মতো কারো কোনো সাহস দেখছি না। আমি আর কি বলবো? উনি মনে করছেন আমি রিয়াকে বিয়ে করার জন্য এখানে আসছি, কিন্তু উনি তো আর আসল কাহিনী জানেন না। রিয়াকে বিয়ে করলে আমার জীবন শেষ। ধীরে ধীরে ভয়টা যেন বাড়তে লাগলো। এতক্ষণ ওরা দুই বোন আমাকে মারছিল, এটা ঠিক আছে, কিন্তু এখন যা হচ্ছে না, এটা আমার ধারণার বাইরে চলে গেছে। মুরুব্বি আমাকে বসতে বলে রিয়াকে আমার পাশে বসিয়ে দিল, আর কাজীকে বললো আমাদের বিয়ে পড়তে। আমি এবার দিকে তাকিয়ে ইশারা করে বললাম, ঘরের ভিতরে ঢুকলাম না, একদিন এই ঘরের ভিতরেই তোর সম্মান নিয়ে নিব। অপমান করতে আমাকে এখানে নিয়ে এলি তো, এখন মজা বুঝবি কত ধানে কত চাল। এবার যেন আমি এবার চোখে ভয়ের ছাপ দেখতে পেলাম। এখন যেন আমার ভিতরে একটু খুশি খুশির ভাব চলে এলো। মুরব্বী বলল, জামাই বাবা, তুমি রিয়ার হাতটা ধরো, তাহলে আরো বেশি সুন্দর হবে। আমি রিয়ার দিকে তাকিয়ে দেখলাম ওর চোখে একটা ভয়ের ভাষা কাজ করছে। যে মেয়ে কখনো বিয়ে করতে চায় না, সেই মেয়েকে আজকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে, এজন্য হয়তো ভয় পাচ্ছে। আমি এবার সুযোগ পেয়েছি, সুযোগ কেন হাতছাড়া করবো? রিয়া আজকে বোবা হয়ে গেছে, কোনো কথা বলছে না। এই সুযোগটা আমি বরং কাজে লাগাই। খপ করে রিয়ার হাত ধরে ফেললাম, আর রিয়ার সাথে সাথে চোখ বন্ধ করে দিল। মুরব্বী আঙ্কেল আবার বলল, অন্য কেউ তো আর হাত ধরে নাই, ধরলে তো তোমার স্বামী ধরেছে। এতে লজ্জার কি আছে মা? কাজী সাহেব, একটু তাড়াতাড়ি করেন প্লিজ।
কাজী সবকিছু রেডি করে আমাকে বললো কবুল বলতে। ছোট বোনকে বিয়ে করতে পারিনি তো কি হয়েছে, বড়টাকে তো বিয়ে করতে পারবো নাকি? সুযোগ পেয়েছি, হাতছাড়া কেন করব আমিও 3বার কবুল বলে দিলাম। রিয়াকে এবার বলা হলো কবুল বলার জন্য, কিন্তু রিয়া অসহায়ের মতো সবার দিকে তাকিয়েছে। ওই কথায় আছে না, ফান্দে পড়িয়ে বকে কান্দে রে। আহা কি যে ভালো লাগছে। শেষে কোনো উপায় না পেয়ে রিয়াও কবুল বলে ফেললো। বিয়ে শেষ হতে মুরব্বী লোকটা আমাকে জোরে ধরে বলল, রিয়া আমার নিজের মেয়ের মতো, ওকে কোনো কষ্ট দিবে না বাবা। আর কয়েকদিন পর আমি তোমাদের হাতে খাবার খেতে চলে আসবো, কিন্তু হঠাৎ করে এসে দেখবো আমার মেয়ে সুখে আছে কিনা। আর রিয়া, জামাইয়ের সাথে বাজে ব্যবহার করবি না কখনো। আমার এখন কাজে যেতে হবে, আমি এখন তাহলে গেলাম। মা, আর আমার সামনে তোরা গিয়ে শ্বশুর শাশুড়ির পায়ে সালাম কর, যা। আমি বুকের সাহস নিয়ে রিয়ার হাত ধরে বললাম, চলেন বাবা মাকে সালাম করি। রিয়া শুধু আমার মুখের উপর তাকিয়ে আছে, কোনো কথা বলছে না। বাবা মাকে সালাম করি, রিয়ার বাবা মাকে সালাম করলাম। আমার বাবা মা শুধু আমার মুখের উপর তাকিয়ে আছে, কোনো কথা বলছে না। ওনারা হয়তো এটাই চিন্তা করছে কি থেকে কি হয়ে গেল। মুরব্বী আঙ্কেল বলল, আমার কাজ শেষ, এখন যেতে হবে আমাকে। আবার হঠাৎ করে আসবো আমি তোদের দেখতে, তাহলে আমি গেলাম।